এরকম ভিক্ষে করতে হয় না। যারা বিনোদন করে, যেখানে পৃথিবীতে যখনই হয়েছে, যারা বিনোদন করেছে, সে বড় বড় নাম মাইকেল জ্যাকসন, এলভিস প্রেসলি, কি আজকের অরিজিৎ সিং, কি যে যখন যেখানে কে গান বাজনা বা উত্তম কুমার বা যে কাউকে ভিক্ষে করতে হয়নি যে আপনি আমার পাশে দাঁড়ান, আপনি প্লিজ হাততালি দিন, আপনি একটু ভালো লাগান। আর কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট সারাদিন আমরা যেটা শুনি, কন্টেন্ট উইল অটোমেটিকলি ফ্লো ফ্রম ওয়ান সোল টু মিলিয়ন্স অফ সোলস অর মেনি সোলস। সেই কন্টেন্টের মধ্যে যদি সত্যি কন্টেন্ট থাকে, সাধারণ মানুষকে বিনোদন দেওয়াটা একটা কিরকম হয়ে গেছে জানো তো, মানুষের কাছে এটা একটা খুব নাকশিটকোনো ব্যাপার হয়ে গেছে। আজকে যারা ক্রিয়েটিভ জগতে আছে, আমি 85% আমি বলছি, টু 90% ধরে রাখো, তারা ভাবে যে সেটা তো সেই সাউথ কপি, ছবিগুলো সত্যি সাউথ কপি হতো, কিন্তু গান বাজনাগুলো তো বড় লো লেভেলের গান। এই খোকা বাবু যায়, প্যারে লাল, কোকা কোলা, পাগলু, এগুলো কি কোনো এগুলো এগুলো আমরা একটুখানি কবিতা লিখি। অভিনয় করতে পারে সে নাচতে পারে না, যে নাচতে পারে সে অভিনয় করতে পারে না, যে এই ধরনের গান লিখতে পারে সে ওই ধরনের গান লিখতে পারে না, যে এই ধরনের গান গায় সে ওই ধরনের গান, মানে ওইটা ভীষণ আছে। আমার মনে হচ্ছে যেটা ইন্টেলেকচুয়াল, মানে যেটা ব্রেন থেকে বেরোয় ধরো, বা ব্রেনকে পুষ্টি দেয়, সেটা যে মানুষকে ছোঁবে না, এটা কোন রুল বুকে লেখা আছে? আজকে চার্লি চ্যাপলিন কি ব্রেনলেস ছিলেন বলে উনি চার্লি চ্যাপলিন হয়েছেন? আইটেম সং মানুষকে এমনি নাচায়, আনন্দ দেয়, তাও আবার সাধারণ মানুষদের। হ্যাঁ, মানে এটা তো মানে এনিবডি ক্যান ডু ইট। আইটেম সং মানে কি, কিছু নোংরা নোংরা কথা লিখে দেওয়া, হ্যাঁ, একটা নাচার তালেতে একটা বিট করে নেওয়া, আর একটা তাতে কিছু নোংরা নোংরা কথা লিখে দেওয়া, আর একটুখানি একটু সেন্সুয়াল হওয়া। বলো তো, শাহরুখ খান কি অভিনয় করতে জানে না বলে উনি এরকম করে? এখনও আমার আগামীতে আমি কয়েকটা রক সংস করছি, আমি একটা ব্যান্ড ফর্ম করছি, তো সেখানে আমি আমার রক সংস, ইন্ডিপেন্ডেন্ট সংস করছি। আমি তো নিশ্চয়ই আমার আপব্রিঙ্গিং শুধু প্যারেলাল করে নয়। হ্যাঁ, আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে সে আমার, এটা তো ভালো, আমার প্রচণ্ড ভালো লাগা, আমার ভেতর থেকে বেরোনো, আমার ইচ্ছে থেকে বেরোনো, অ্যান্ড আই স্ট্যান্ড বাই ইট। বা কোকা কোলা বা যা বলো, বা খোকা বাবু বা যেটা, কিন্তু এটাই শুধু আমি নয়, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি সেই রকমই এক ঝাঁক ইচ্ছে ডানারও সঙ্গে ছিলাম। পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুলতা জানে না, কে যেন ডেকে কানে বলে যে বারে বার, it's only प्यार हुआ है पहली बार, it's only प्यार हुआ है पहली बार। ও সোনা, আমি কিছুই পারি না, তোমাকে ছাড়া যে আমি কিছুই জানি না। কারণ হালকা মনে জেগেছে লাভেরিয়া। সেই খোকাবাবু যে যায়, লাল জুতো পায়ে থেকে শুরু করে এখনও অবধি একের পর এক যে ফ্লপ গান তিনি দিয়ে চলেছেন, মানে আমার ছোটবেলা থেকে যে ফ্লপ গান শুনে আমি বড় হয়ে চলেছি, তিনি আজকে আমার উল্টো দিকে রয়েছেন। আমার উল্টো দিকে রয়েছে সমিত মুখার্জি। ওয়েলকাম সমিত দা, ওয়েলকাম টু টক বক। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ। কি ভালো ইন্ট্রোডাকশন। বলো, এই যে তুমি এতগুলো ফ্লপ গান দিয়েছো, ফ্লপের মতো না, আমি ফ্লিপ ফ্লপ পরে ঘুরে বেড়াবো এখন ভাবছি, এত ফ্লপ দিয়েছি যখন। এতগুলো ফ্লপ গানের পর আজকে তুমি এখানে বসে আছো, মানে আমার সামনে বসে আছো, ঢপ করে বসেছি এখানে ফ্লপ দেবার পর। জোকস পার্ট আমি শুরু করছি যেটা দিয়ে, মানে আমাদের এখন সিনেমার কথা বলার ধরন বদলেছে, গল্প বলার ধরন বদলেছে, মানুষের গান শোনার রুচি বদলেছে, সব কিছুর প্যাটার্ন বদলালেও যে জিনিসটা এখনো বদলায়নি সেটা হচ্ছে আমাদের ছোট থেকে বড় হওয়া। বাহ, ঠিক। তো এবার তুমি বলো যে এই যে মানে পরপর তোমার যে কাজগুলো ছিল, মানে পর যে মানে ব্যাক টু ব্যাক জিৎ গাঙ্গুলি আর তুমি যেভাবে কাজ করেছো, মানে এই সময় কাজ করতে তোমার কিরকম লাগছে? মানে এখন তো কাজের প্যাটার্ন পুরো বদলে গেছে। সত্যি কথা যদি বলি, সত্যি কথাই বলবো, যখন তোমাদের তাড়াক্তা ফাড়াক্তা টকবকে এসেছি,
তো তখন সত্যি কথাটাই আমার মনে হয় কাম্য বলা। আগের থেকে এখনকার সব কিছু একটা, দেখো সবসময় তো অন্যরকম তো হবেই, জীবনের চাকা ঘোরা মানেই এখান থেকে যেটা ওপরে কালকে সেটা নিচে, নিচে যেটা সেটা ওপরে, এ তো ইটস আ কমন সাইকেল। বাট আমি বলবো বাংলাতে বিনোদনের জগৎটা ওভারঅল whether it's films or music of films or independent music বা অন্য আর যা যা বিনোদনগুলো আছে, সেটা খুব একটা প্রাইম টাইমে নেই। এটা তো বটেই আপাতত, সেটা বলছি খুব একটা নেগেটিভ জায়গা থেকে নয়, সেটা একটা পজিটিভ হোপফুল জায়গা থেকেই বলছি। একটা ডাইনামিক্স যেরকম হয় না, এরকম কার্ভ উঠছে নামছে, আমরা এখন একটা নামার দিকে আছি বা নেমে আছি, তার মানে একটু উঠতে যাচ্ছি আমরা, এই আশাতে আছি। কেন আমি একটা ভালো সময় বলতে মানে অনেক কাজ বা কাজের সাফল্যর কথা আমি বলছি না, ব্যক্তিগত সাফল্যর কথা বলছি না, তবে বাংলার মানুষ একটা সময় ধরো 2007 থেকে ধরো যদি কার্ভটা উঠে থাকে 12-13 অবধি ডাউন ফেজ, তখন 10-11 হচ্ছে তার peak। 13 অবধি, হ্যাঁ 13-14 ধরো, মানে সেটা এখন এক্স্যাক্ট আমি বলছি না, তো ওই একটা মানে একটা কার্ভ ধরো 6-7 থেকে উঠলো 13-14-তে নেমে গেছে, সেইটা যদি ধরি, এটা কে ভালো গান করেছে, কে কত কাজ করেছে, কত টাকা রোজগার করেছে, কটা গাড়ি হয়েছে বাড়ি হয়েছে, সেটার কথা বলছি না। বাট সাধারণ মানুষ কি অসাধারণ মানুষ যারা সেলিব্রেট করে বিনোদনটাকে, তারা কম সেলিব্রেট করছে। তো সেই জায়গাটা ডেফিনেটলি আমার খুব দুঃখের একটা জায়গা, কেননা আই ওয়াজ আ পার্ট অফ দ্যাট জার্নি অ্যান্ড আই এম স্টিল আ পার্ট অফ দিস জার্নি, বিকজ এটা আমাদের এই ইন্ডাস্ট্রি, আমি মনে করি বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা বিনোদন জগতের ইন্ডাস্ট্রিটা, ফিল্মস বলো মিউজিক বলো, এটা আমার মানে আমাদের সবার। তো আমার যদি একটা খারাপ সময় দিয়ে আমি যাই, খারাপ সময় মানে রিলেটিভলি আমি বলছি, জঘন্য সময়ের কথা বলছি না, বাট হ্যাঁ ডেফিনেটলি একটা লাল দিয়ে যাচ্ছে, কারণ আমি যেটা রিফ্লেকশনে পাচ্ছি বলে আমার ব্যক্তিগত কি মনে হচ্ছে ডাজ নট ম্যাটার টু দ্য ওয়ার্ল্ড, আর আমার কিছু মনে হয়ও না। না আমি বলছিলাম, যেটা তোমাকে মাঝখানে কাটো না তো আমি বলেই যাবো। না কাটলাম আর কারণ মানে যে কারণটার জন্য, সেটা হচ্ছে যে এই যে 2014 অবধি, আমি যদি 14ই ধরে নিই একটা সময়, সেই সময় অবধি তো মানুষকে বলতে হয়নি যে বাংলা সিনেমার পাশে দাঁড়ানো, ঠিক আছে? খুব ভালো কথা বলেছো, আমি বলতে যাচ্ছিলাম, এটাও আসছিল, এরকম ভিক্ষে করতে হয় না। যারা বিনোদন করে, যেখানে পৃথিবীতে যখনই হয়েছে, যারা বিনোদন করেছে, সে বড় বড় নাম মাইকেল জ্যাকসন, এলভিস প্রেসলি, কি আজকের অরিজিৎ সিং, কি যে যখন যেখানে কে গান বাজনা বা উত্তম কুমার বা যে কাউকে ভিক্ষে করতে হয়নি যে আপনি আমার পাশে দাঁড়ান, আপনি প্লিজ হাততালি দিন, আপনি একটু ভালো লাগান। এটা করতে হয় যখন জিনিসটা কিছু এমিট করছি না, যখন আমি ভাবছি আমি করছি কিন্তু অ্যাকচুয়ালি আমি কিছু দিচ্ছি না কাউকে, তখন এটা বলতে হয় যে পাশে দাঁড়ান, আমাকে একটু হেল্প করুন। হ্যাঁ, এই ভিক্ষেটা করতে হয় তখনই যখন আমি কিছু দিচ্ছি না, যখন আমার অ্যাকচুয়ালি প্রাপ্তির জন্যে বিনোদন জগতের মানুষরা, মানে এন্টারটেনার্স, আমি বলছি এন্টারটেনার্সরা জন্মায় না প্রাপ্তির জন্য শুধু। সাধারণ মানুষ সেটাকে দেখে যে ও বাবা বিশাল কি এলভিসের কি ব্যাপার, বা এর কি ব্যাপার, কি ফালানা, এই এত টাকা নিচ্ছে সত্যি, অতগুলো কাজ করছে, এই গাড়ি তার এই বাড়ি, সেটা সাধারণ মানুষ ওরকমভাবে দেখে। কিন্তু অ্যাকচুয়ালি ইনসাইড অফ অ্যান এন্টারটেনার অর অ্যান আর্টিস্ট, তার কিন্তু সে কিন্তু শুধুমাত্র কি পাবে বলে সে আসেনি, নিশ্চয়ই সে কিছু পায়। সব জিনিসের একটা ট্রানজ্যাকশন আছে, তো সেই ট্রানজ্যাকশনটা হয় হয়তো, কিন্তু তার মূল লক্ষ্য হচ্ছে দেওয়ার জন্য তারা এসেছে। তো যে কথা থেকে এলাম যে সেই জিনিসটাকে কেন বলছি বলো তো, এটা
কি তুমি কি প্রশ্নটা করেছিলে? কারণ বলছিলাম যে 2014 অবধি আমাদের কখনো বলতে হয়নি বাংলা সিনেমার পাশে দাঁড়ান। এই যে হ্যাঁ রাইট, এই যে ভিক্ষে করা বা অনুরোধ করা যাই বলো, আমি বারবার ভিক্ষে বললে হয়তো লোকেরা অনেকে ট্রোল করবে, সে করুক। এটা তো ঠিকই, এটা তো ভিক্ষাই, আমরা তো বারবার ভিক্ষাই চাইছি যে আপনারা বাংলা সিনেমা দেখুন। সো এই জিনিসটা করতে হবে না। সাউথে বলতে হয় না কাউকে যে সাউথের সিনেমা দেখুন, তাদের বলতে হয় না। হ্যাঁ, সবাই মার্কেটিং করে, বাট একটা কন্টেন্ট বলে ব্যাপার আছে। আর কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট সারাদিন আমরা যেটা শুনি, কন্টেন্ট উইল অটোমেটিকলি ফ্লো ফ্রম ওয়ান সোল টু মিলিয়ন্স অফ সোলস অর মেনি সোলস। সেই কন্টেন্টের মধ্যে যদি সত্যি কন্টেন্ট থাকে, সে কন্টেন্ট যদি নাড়ানোর কন্টেন্ট থাকে, টাচ করার ক্ষমতা থাকে সে কন্টেন্টের মধ্যে, সেই বীজটা যদি থাকে, তবেই মানুষকে নাড়া দেবে, মানুষকে ছোঁবে। আর তার মধ্যে যদি না থাকে, যত কারুকার্যই থাকুক, যত মস্তিষ্ক মিলিত, যত রকমের বুদ্ধি তার মধ্যে এঁটে দেওয়া থাকুক, সেটা মানুষের কিছু যায় আসে না। একদমই তাই। যে কন্টেন্টের কথা বললে তুমি, আমি ধরে নিলাম তুমি কন্টেন্ট বাদ দিয়ে যদি আমি ধরি, কারণ 2014 অবধি যে গল্পগুলো আমাদের মানে যেরকম ধরনের সিনেমা দেখতে আমরা অভ্যস্ত ছিলাম, সেগুলোর প্যাটার্ন অলমোস্ট সেম ছিল। কিন্তু তোমার কি মনে হয় যে এই এত বছর ধরে এই সিনেমা হিট হওয়ার পেছনে গান একটা বড় ভূমিকা ছিল? মানে যেটা মানে আমরা সুপারস্টার হতে দেখেছি গানের জন্য। একদম ঠিক। মানে আজকে আমার চোখের সামনে দেব, সব মানে দেব নামটা এলে কি চোখের সামনে ভাসে না কিন্তু গোলন্দাজ, ভাসে না কিন্তু চ্যাম্প, বা ভাসে না মানে আরো যা ও বিশাল ভালো ভালো কাজ করেছে, ভাসে কিন্তু খোকা বাবু যায় লাল জুতো পায়, বা ভাসে যদি পাগলু। হ্যাঁ, আর কোয়েল মল্লিক বা রোম্যান্টিক সিনেমা বললেই আমার সেই মানে আজকে আমি তোমাকে বলি যে আমি যে মানে জেনারেশনের 90s একদম শেষের দিকে আমার জন্ম, 99-এ। তো এই যে আমার যে ছোট থেকে বড় হওয়া, এই প্রত্যেকটা মেয়ে হিরোইন হওয়ার স্বপ্ন দেখেছে। কেন? সে যখন দেখছে 100% লাভে তোমার গানটা, তারপরে বিভিন্ন যে লাভ এরিয়া, মানে এই যে বিভিন্ন মানে ফ্যান্টাস্টিক মানে যে গানগুলো, সেই গানগুলো দেখে আমাদের ইচ্ছা হয় যে না আমিও এরকম ভাবে আমারও আঁচল উঠবে। মানে সেই যে ব্যাপারটা মানে কেন হয়? তাহলে তো এখনের গান শুনে তো সেগুলো হয় না। এখন অনেকে বলবে যে এটা হচ্ছে জেনারেশন গ্যাপ, তোমরা তোমাদের সময়ের জিনিসটার সঙ্গে তোমরা কানেক্ট করো, এখনকার যারা ইয়াং জেনারেশন তারা এখনকার জিনিসের সঙ্গে কানেক্ট করে। আমি এটা বলতে শুনেছি, শুনতেও শুনেছি। না, জিনিসটা কি বলতো, আমি সেই তর্কে যাচ্ছি না। একটা জেনারেশন গ্যাপ সবসময় থাকে, একটা জেনারেশনের প্রতি ভালো লাগা থাকে। আমি তো অনেকগুলো জেনারেশন ধরে গান বাজনাই করে বিনোদন করছি, সে পরশ পাথরের সময় থেকে, মানে বিনোদন মানে ধরো 90s-এ যখন বাংলা ব্যান্ড মুভমেন্ট থেকে আরম্ভ করে, জানি আমি, সেটা তো তোমার শুরুতে আসবোই, আর ওটা পরে আসছি আমরা। বাট আমি যেটা বলতে যাচ্ছি, আবার আমি হারিয়ে যাই মাঝে মাঝে, কেন এত কিছু আমার ভেতরে বলার আছে। এখন আমি যখন সময়টা দেখি, খুব অবাক লাগছে আমার, কেন এটা হওয়ার কথা নয়। যে এখানে একটা জিনিস ভালো মন্দ বলাটা কি বলতো, এই যে আমরা আজকে মিট করতে এসেছি, আমরা কলকাতা শহরের, সাউথ ক্যালকাটা শহরে, ম্যাক্সিমাম কলকাতা বলো, সাউথ ক্যালকাটা বলো, সেখানে যত প্রোডাকশন হাউসেস, যত প্রেস, যত জার্নালিস্ট, যত কিছু লেখালেখি বলা বলি, যত মিটিং মিছিল, যত কিছু, সব কনসেন্ট্রেটেড ন্যাচারালি অ্যাট দ্য ক্যাপিটাল, অ্যান্ড দ্যাট টু একটা টালিগঞ্জিয়া, যেখান থেকে টলিউডের নাম, এই জায়গাটা। বাট আমরা একটা জিনিস ভুলে যাই, যে আমরা হয়তো এখানে অবস্থিত, মানে আমরা উই আর প্রেজেন্ট ওভার হিয়ার, আমরা ওয়ার্কিং ফ্রম হিয়ার, এটা আমাদের এপিসেন্টার কাজের। কিন্তু আমাদের কাজের যারা কনজিউমার্স, মানে আমাদের যে অডিয়েন্স বা শ্রোতা, তারা কিন্তু শুধু সাউথ ক্যালকাটার মধ্যে সীমাবদ্ধ নয়। সারা বাংলার, ধরে রাখো 10 কোটি কি আরো বেশি, কি বাংলার বৃহত্তর বাংলাতে যদি বলি, সারা দেশে যেখানে বাঙালিরা আছে, সেটা তো পরের ব্যাপার, আগে সারা বাংলা, মানে এতগুলো যে আমাদের ডিস্ট্রিক্টস আছে, বাঁকুড়া, বীরভূম, ওখানে ওপরে নর্থ বেঙ্গলের যত ডিস্ট্রিক্ট, সাউথ বেঙ্গলের মেদিনীপুর, এই ওই তাই, সব মিলিয়ে কিন্তু বাঙালি অডিয়েন্স। সেটা কোথাও আমরা না, এই যারা ক্রিয়েট করছি, যারা আর্টিস্ট, সেটা ভুলে গেছি।
না এই প্রসঙ্গে আমি একটা কথা বললাম, তুমি বললে যে বাংলার আর্টিস্ট, কিন্তু সেই আমি এখনের কথা বলছি না, বারবার বলছি ওই 2014 অব্দি যে গানগুলো ছিল সেই গানগুলোর শ্রোতা কিন্তু শুধুমাত্র বাংলা মানে বাঙালি নয়, বাংলার বাইরে প্রচুর মানুষজন এই গানগুলো শুনতো, মানে আমার প্রচুর নন বেঙ্গলি বন্ধু বান্ধবদের শুনেছি। হ্যাঁ, খোকাবাবু তো আমায় তো অনেকে বলেছে, ইনফ্যাক্ট সেদিনই একজন আমার পুরনো বন্ধু, উনি জিতে, আমি নাম নিচ্ছি না, জির উনি টপ, যে জি বাংলাকে অনেক কিছু দিয়েছে, মানে দাদাগিরি থেকে আরম্ভ করে সব এগুলো দিয়েছে, আমি জানি এটার নাম নেওয়া যাবে কিনা, সেটা তোমরা দেখে নিও। তো এই যত এখন জি বাংলা চ্যানেলের বড় বড় অনুষ্ঠানগুলো আছে সেগুলো তারই কনসেপ্ট। তিনি বলছেন যে আমি পেকে গেছিলাম আমার কানে, আমি নামই নিচ্ছি, রাজীব, হ্যাঁ, তো বলছিল যে আমি পুনাতে যখন যাচ্ছি সেখানেও খোকাবাবু বাজছে, এখানেও বাজছে, যেখানে যাচ্ছি মানে আমি মানে আমার মানে কানগুলো না পচে গেছে, কিছু মনে করো না, বাট ইন দ্য গুড সেন্স আই এম টেলিং ইউ। হ্যাঁ, আমার ব্যাঙ্গালোরের বন্ধু, হ্যাঁ, তারাও মানে আমি যে জায়গায় বড় হয়েছি সেখানে মানে হাওড়া শালকিয়া, মানে প্রচুর নন বেঙ্গলি, তারাও জানে, তখনও শুনেছি খোকাবাবু যায় লাল জুতো পায়, এই লাইনটা অন্তত জানেই জানে। একটা কি বলতো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা ভালো মন্দ আমি জানি না, তার মধ্যে কি আছে আমিও জানি না, কারোর মধ্যে কি আছে সেটা কে জানে, কিন্তু একটা সৎ জিনিস, একটা সত্যি চেষ্টা বলো বা সত্যি ঘটনা বলো বা একটা সৎ ইচ্ছে বলো, আমি এই তিনটে জিনিস বললাম, এটা কখনো, তুমি যদি একটা সত্যি ঘটনা তোমায় আমি বলি, তুমি যেরকমভাবে সেটাকে নেবে, সেটাকে যেরকমভাবে ছোঁবে, একটা বানানো জিনিস, একটা মিথ্যে জিনিস, একটা কারুকার্য করে তোমাকে একটা ভাঁওতা মারা জিনিস তোমাকে সেরকমভাবে কোনোদিনই ছোঁবে না। এটা আমি আজকে যদি তুমি একটা ভূতের গল্প বলি, সেটা যদি তুমি বুঝে যাও যে আমি একটা গল্প বলছি একজনের, সেই গল্পটার কন্টেন্ট অবধি তুমি একটুখানি কিছু ইন্টারেস্টেড হলেও হবে, না হলে না হবে, কিন্তু যদি সত্যি আজকের আমার সঙ্গে ঘটেছে এক্ষুনি এই ঘরে বা বাইরে, সেটা নিয়ে তোমাকে বলি, তুমি আরও বেশি সেটা নিয়ে ইন্টারেস্টেড হবে। সো সত্য ইজ অলওয়েজ আ কানেক্ট উইথ পিপল। সেই সৎ বা সত্য জিনিসটা একটু কমে গেছে, জানো তো, একটু না অনেকটাই কমে গেছে। তার জায়গায় কি ফিল্ড আপ হয়েছে, প্রচুর টেকনিক্স, প্রচুর কালাবাজি, প্রচুর আদাকারি, একদমই তাই, আমি বলছি এইগুলো ভরে গেছে, বুঝেছো? একদমই তাই। তো সেইটা তো ভরতেই পারে, সেটা হচ্ছে তার অলংকার। আজকে তুমি সাজগোজ করেছো, তুমি একটা জামা পরেছো, তুমি মেকআপ করেছো, অবশ্যই সেটা দরকার তোমাকে একটা প্রেজেন্টেবল জায়গায় নেওয়া যাওয়ার জন্যে, বাট তুমি যদি তুমি না হও, শুধু তোমার কাজল আর তোমার জামাগুলো যদি এখানে হ্যাং করে দেওয়া যায়, সেটা কি আমার তার সঙ্গে আমি কথা বলতে পারবো না, তার সঙ্গে আমার কোনো বন্ধন হবে ইন কনভারসেশন? হবেই না। খুব সুন্দর বললে এটা। তো এইটা তো খুব ইম্পর্টেন্ট, যে একটা সোল, একটা ব্যক্তি, একটা আত্মা, একটা কন্টেন্ট, একটা বীজ, সেটাকে কিরকমভাবে তুমি গড়ছো সেগুলো লাগে, কিন্তু শুধুই সে গড়ার জিনিসগুলো যদি থাকে, মানে গড়ার বলছি, যেটা সাজানোর জিনিসগুলো থাকে, সাজসজ্জা, মা দুর্গার জায়গায় মা দুর্গার চালচিত্র আছে, আর ধরে রাখো তার চাঁদমালা, তার খড়গ, এই ওই তাই, এগুলো সব আছে, শুধু নেই হচ্ছে মা দুর্গা। ঠিক তাই, আমরা ভীষণভাবে ফেটিশ হয়ে যাচ্ছি দিনের পর দিন। হ্যাঁ, মানে কোথাও জানো তো, অনেকে আমরা এখানে কাজ করছি, অনেকে আমরা এই জায়গাগুলোকে দখল করে রেখেছি, আমি বলতে বাধ্য হচ্ছি, যারা হয়তো এই জায়গায় থাকারই কথা নয়। তারা কতটা যোগ্য আমি বলার কেউ নয়, কেউ বলার কেউ নয়, কিন্তু তাদের ইন্টেনশনটা, তারা শুধুই তাদের নাম বা কাজ হাতড়াতে এসেছে, খামচে কাজ নিতে, আরেকজনের থেকে কাজ নিয়ে তার ঘরেতে নিয়ে যেতে এসেছে, কিন্তু সে কাজটা নিয়ে কি করবে, কাকে দেবে, আর তার কি রেজাল্টটা হবে, তার কনসিকুয়েন্সেস কি হবে, তার
ব্যাপ্তিটা কি হবে, তার থেকে যাওয়াটা কি হবে, সেটার তারা সবাই তো সব জিনিস করার জন্য যোগ্যতা ঠিক নেই তাদের, বা সবাই সব জিনিস করার জন্য জন্মায়নি। তো সেইটা এখন প্রচন্ড বেশি হয়ে আছে। তুমি এইমাত্র বললে যে জেনারেশন গ্যাপ, আমি ধরে নিলাম যে আমাদের সবকিছু একটা যে পরিবর্তন সেটার জন্য জেনারেশন গ্যাপ দায়ী, কিন্তু তুমি তো প্রচুর শোজ করো, সেখানে সব রকম জেনারেশন থাকে, সেই জন্যই তো তুমি কোন গানগুলো গাও, মানে কোন গানটা তোমার থেকে মানুষ সব থেকে বেশি এত শুনতে পায়? বছর বাদে আমি কি সব বলছি, এত বছর বাদে এখনো 13, 14, 15 বছর আগেকার যে গানগুলো করি, সেগুলো যখন করি, মানুষ এখনো সেকেন্ড অন্তরাটাও গায় আমার সঙ্গে। আর মানুষ মানে খালি কয়েকজন আমার চেনা শুনো আমার সার্কেলের মানুষের কথা বলছি না, সে কিন্তু মানে সেই জেনারেশনের মধ্যে কিন্তু আমার থেকে 10 বছরের ছোট একদম, মানে তারা হয়তো আমার নামটাও ঠিক করে জানে না। প্রচুর আমি ওপেন শোজ করি তো গ্রাম বাংলাতে, বিভিন্ন জায়গায়, আর সেখানে তাদের অভিযোগ শোয়ের পরে, বা তাদের যারা প্রতিনিধিরা এসে আমাকে অভিযোগ করে, কেন আমি আর ওরকম গান করি না, কেন ওদের কোনো বিনোদন দিচ্ছি না, কেন বঞ্চিত করছি, এটা কনস্ট্যান্টলি শুনতে হয়। আগে আমার লজ্জা করতো, একটু মনে হতো না কেন, সত্যি তো মানে এ বাবা মুখ ঢুকিয়ে নি, আমার সত্যি কেন কোনো আর গান এরকম হচ্ছে না, বা কেউ আমায় নিচ্ছে না, এগুলো আগে ভাবতাম। এখন বুঝে গেছি যে এটা তো এরকমই, কেউ ইন্টারেস্টেড না, আমি তো একা করিনি, কারণ একটা টিমের আমি অংশ থাকি। যে আমি কেন, যে কেউ জিৎ গাঙ্গুলি হোক, আমি হই, কি যেখানে ওখানে প্রীতম যদি বম্বেতে কাজ করে থাকে, প্রীতম, বিশাল শেখর, এই ওই যেই হোক, এটা কিন্তু একটা টিম ওয়ার্ক, একটা হিরো আছে, একটা প্রোডাকশন হাউস আছে, একটা ডিরেক্টর আছে, একটা টিম, সবাই মিলিয়ে একটা মিলিত, আর বাকিদের আমি নাম এক্ষুনি নিলাম না, মানে আমি বুঝতেই পারছি, একটা ফুল অন একটা টিম ওয়ার্ক, তার মধ্যে একজন মিউজিক কম্পোজারও আছে, একজন লিখছে, একজন গাইছে, একজন নাচছে, একজন কোরিওগ্রাফ করছে, সব হচ্ছে, সব মিলিয়ে একটা জিনিসের একটা রেজাল্ট হতো। তো সেটা যদি শুধু আমি একা থাকি, ধুধু করছে মাঠে, কেউ আর ওটা নিয়ে ইন্টারেস্টেড নয়, কাউকে মানে সাধারণ মানুষকে বিনোদন দেওয়াটা একটা কিরকম হয়ে গেছে জানো তো, মানুষের কাছে এটা একটা খুব নাকশিট কোনো ব্যাপার হয়ে গেছে। আজকে যারা ক্রিয়েটিভ জগতে আছে, আমি 85% আমি বলছি, 90% ধরে রাখো, তারা ভাবে যে সেটা তো সেই সাউথ কপি, ছবিগুলো সত্যি সাউথ কপি হতো, কিন্তু গান বাজনাগুলো তো বড় লো লেভেলের গান, এই খোকা বাবু যায়, প্যারে লাল, কোকা কোলা, পাগলু, এগুলো কি কোনো, এগুলো আমরা একটুখানি কবিতা লিখি, সেটাতে একটু সুর দিই, সেটা নিশ্চয়ই ভালো, রিলেট করতে পারছি, সেটা ভীষণ ভালো, সেটা ডেফিনেটলি ভালো, সেটাও আমি খুব, সেটাও একটা ধরন। আজকের যদি তুমি আমাকে তোমার বাড়িতে নেমন্তন্ন করো, তারপরে তুমি যদি একটা চিকেন স্ট্রগনফ বানাও, বা একটা লাসানিয়া বানাও, বা একটা আলাকিভ বানাও, সেটা হয়তো আমি খেলাম, কিন্তু এক্সপেক্ট করব একটা যদি সাধারণ মানুষ হই, বা অনেককে তুমি যদি তোমার কোনো অনুষ্ঠানে ডাকো, তাকে একটা পোলাও মাংস করলে, একটা বিরিয়ানি দিলে, একটা লুচি আলুর দম হলো, এটার মানে এই নয় যে ওগুলো খুব পাতি জিনিস, ওটা পাতি নয়, ওটা সবাই গ্রহণ করে, ওটা আমাদের কোনো সময় রুটস ছিল। একদম তাই, একদম তাই, সারা বিশ্বে সেটা হয়ে আছে, সারা দেশে সেটা হয়ে আছে, সাউথের মতন হয়ে আছে, বলিউডের মতন হয়ে আছে, কেউ এখানে এরকম নেই যে যারা এখানে দেখো তুমি, আমি এত কথা বলতে আমার মাথায় এলো, আমি জানি না তোমায় এটা বলছি, এখানে কিছু ঘরানার অভিনেতারা আছে, আমি হিরোদের কথা বলছি, অভিনেতারা আছে যারা অভিনয় শুধু করতে জানে, তারা নাচে না, তারা মানে নাচি না, আমি নাচতে পারি না, প্লিজ ওই গাছের ফাঁকা আশপাশে আমি নাচি না, এটা হচ্ছে তাদের একটা স্ট্যান্ড। আবার কিছু অভিনেতারা আছে, মানে যারা হিরোরা আমি বলছি, তারা আবার আমরা নাচতে পারি, সব পারি, আমরা স্টার,
কিন্তু আমরা অভিনয়টা করেছি এবারে, সেটা একটা বিশাল, যদি করেও থাকি কখনো অভিনয়, সেটা একটা বিশাল চর্চার ব্যাপার। আরে বাবা কি বলছিস, দারুণ অভিনয় করেছে সে, এটা তো করেছে, দেখ করেছে তো অন্তত। এটা কিন্তু কোনো জায়গায়, এই বিষয়টা কিন্তু কোনো জায়গায় নেই যে যে অভিনয় করতে পারে সে নাচতে পারে না, যে নাচতে পারে সে অভিনয় করতে পারে না, যে এই ধরনের গান লিখতে পারে সে ওই ধরনের গান লিখতে পারে না, যে এই ধরনের গান গায় সে ওই ধরনের গান, মানে ওইটা ভীষণ আছে। ওইটা হচ্ছে যেটা ধরে রাখো এই সাউথ ক্যালকাটা কলকাতার একটু বাইরের অঞ্চলে চলে গেলাম, বা ধরো একটা শ্রেণীর মানুষের পরে চলে গেলাম, হ্যাঁ বুঝতেই পারছো, আমি সেটাকে আর বিস্তারিত আমি বলছি না, বলতেই পারি। তো তারা অতি সাধারণ হয়ে গেছে, তাদের বিনোদন দেওয়াটা কোনো, তাদের মাথার ওপর দিয়ে যদি কিছু জিনিস যায় তবেই আমি কিছু ক্রিয়েট করলাম, এটা একটা শ্রেণীর লোক জানে। আবার আরেকটা শ্রেণীর যারা বানাচ্ছে তারা ভাবেন যে ওই তো ওই ছেপে ছেপে জিনিসটা করলেই আবার হয়ে গেল, আবার একটা পাগলু, আবার একটা কোকাবু টাইপ, আবার একটা ওই রকম টাইপের ছবি। যারা যারা অভিনয় করতো, দেবজিৎ, সোহাম, এই ওই তাই, তাদের মতন একটা ওই সাউথ কপি ছবি করলে ওটাই কমার্শিয়াল, মানে তাতে আবার কিছু কোনো কন্টেন্ট থাকবে না, শুধুই তাতে এরকম হিরো ব্লাস্ট হয়ে গেল, আর কোনো অভিনয় থাকবে না, কোনো গল্প থাকবে না, কোনো কিছুই তাতে ডেপথ থাকবে না। এটা কিন্তু শুধু বাংলাতেই চিন্তাধারাটা মানে একদম সিল্ড, মানে এই চিন্তাধারাটা নতুন নয়, এটা একটা সিল্ড চিন্তাধারা। এই চিন্তাধারাটা নিয়ে প্রথমত কেউ বলেও না, কেউ ভাবেও না, কারণ যারা বলার তারা একটা কোনো না কোনো শ্রেণীর, হ্যাঁ মানে আইদার তারা নাচতে জানে না শ্রেণীর, বা আইদার তারা অভিনয় করতে জানে না শ্রেণীর, বা আইদার তারা নাচের গান করে না শ্রেণীর, বা আইদার তারা কাব্যিক গান করে না। হ্যাঁ একটা নয় একটা ধরে রাখো, ওই আতলামি বলো। আমার মনে হচ্ছে যেটা ইন্টেলেকচুয়াল, মানে যেটা ব্রেন থেকে বেরোয় ধরো, হ্যাঁ বা ব্রেনকে পুষ্টি দেয়, সেটা যে মানুষকে ছোঁবে না, এটা কোন রুল বুকে লেখা আছে? আজকে চার্লি চ্যাপলিন কি ব্রেনলেস ছিলেন বলে উনি চার্লি চ্যাপলিন হয়েছেন? না করণ জোহর আজকে যে মেন স্ট্রিম ছবিগুলো করে, কেননা ওনার মধ্যে কোনো বুদ্ধি নেই, কোনো সোয়াভনেস নেই, কোনো থিঙ্কিং ক্যাপাসিটি নেই। না আজকের রাজকুমার রাও যখন নাচছে, সে অভিনয় করতে জানে না, সে কোনো স্কুল থেকে পাশ করেনি অ্যাক্টিং বা এরকম, মানে সে কিছু জানে না বলে নেচে ফেলছে, বা সে স্টার হয়ে গেছে বলে সে ছবি তার একটা ভ্যালিউ আছে, সে অভিনয়টা জানে না। আর যারা অভিনয় জানে তারা আবার নাচ পাচ্ছে সব ভাবে না। এইটা কিন্তু না সাউথে আছে, না বম্বেতে আছে, না কোথাও আমার মনে হয় আছে। যেখানে যদি থাকে সেটা খুব একটা অসুস্থ পরিবেশ। এইরকম ভেদাভেদ যদি কন্টেন্ট ক্রিয়েশনেই থাকে, তো সেখানে আর কি সেলিব্রেটেড হবে বলো তো সেই জিনিসটা? এই জন্যই আমাদের এখন কোনো নতুন স্টার তৈরি হচ্ছে না, কাউকে নিয়ে আমরা সেলিব্রেট করছি না। সেলিব্রেট করার মতন কি বলবো, মানে তারা কিছু দিলে তো তবে সেলিব্রেট করা, সেলিব্রেশন কিন্তু একটা মানুষ সবাইকে নিয়ে। আজকে দুর্গাপুজো হয় মানে শুধু বড় লোকেরা দুর্গাপুজো করে না, বা শুধু গ্রামের লোকেরা দুর্গাপুজো করছে তা নয়, বা যারা চাষারা করছে, আমি এক্সাম্পল বলছি, জানো তো, কাউকে আমি ছোট বড় করে বলছি না, মানে যাদের ইকোনমিক কন্ডিশনস কম, বা তাদের স্কুলে পড়াটা কম, পুঁথিগতভাবে শিক্ষাটা কম, বা যেটা নিয়ে একটা লোকে ভেদাভেদ করতে চায়, হ্যাঁ সেটা কিন্তু সেলিব্রেশন কিন্তু ওয়ান অ্যান্ড অলের জন্যে। তা হাউ ক্যান ওয়ান, প্রথমত একটা এরকম চিন্তাধারা, সেটাকে আমরা সাপোর্ট করে যাই ফ্রম দ্য প্রোডাকশন হাউসেস, ফ্রম দ্য ডিরেক্টর্স, ফ্রম দ্য টিমস, ফ্রম দ্য বেড়ে ওঠা এই ইয়াং সব যে ছেলেমেয়েরা যারা বেড়ে উঠছে, তারা কি দেখছে যে আচ্ছা আমি একটা এইরকম নির্দিষ্ট অরিজিৎ সিং এর মতন গান গাইতে পারলে তবেই হয়তো গান গাইলাম, এনার মতন লিখতে পারলে তবে হয়তো লিখতে পারলাম, এই ভাষাগুলো যদি চিলেকোঠা এই সব কথাগুলো বলি তাহলে এগুলো হয়তো হলো, বা
আমি আর না তো আমি যদি টুম্পা সোনা করি তাহলে বোধহয় আমি একটা এরকম জাস্ট টুম্পা সোনাই হয়ে থাকবো। আমি একদম এই কথাটাই বলতে যাচ্ছিলাম তোমাকে, যে এই যে বলা হচ্ছে যে দর্শক খাচ্ছে না বা দর্শক পছন্দ করছে না বা দর্শকের জন্যই যদি সবটা হয়, যে বহু বছর কোনো আইটেম সং নেই, সেই তোমার তৈরি করাই বলো, তারপরে দুই পৃথিবী বলো, তারপর আর কোনো আইটেম সং নেই। তারপর আইটেম সংটা তো খুব বাজে জিনিস একটা। আইটেম সং মানুষকে এমনি নাচায়, আনন্দ দেয়, তাও আবার সাধারণ মানুষদের। হ্যাঁ, মানে এটা তো মানে এনিবডি ক্যান ডু ইট। আইটেম সং মানে কি, কিছু নোংরা নোংরা কথা লিখে দেওয়া, হ্যাঁ, একটা নাচার তালেতে একটা বিট করে নেওয়া, আর একটা তাতে কিছু নোংরা নোংরা কথা লিখে দেওয়া, আর একটুখানি একটু সেন্সুয়াল হওয়া। আমরা যেটা দর্শকের নাম করে চালাচ্ছিলাম, যে 2014 পর থেকে আর কোনো আমরা সেরকম কমার্শিয়াল গান পাইনি, কোনো রকম আইটেম সং পাইনি, কিছু পাইনি। কিন্তু তারপরে যখন হঠাৎ করে একটা ইন্ডিপেন্ডেন্ট টিম একটা কেওড়া গান তৈরি করলো, টুম্পা সোনা তৈরি করলো, তাদের সেটা এত কেন হিট করলো? মানে সেটা তো মানে আমি বলছি, এটা তো বস্তির মানে শুধুমাত্র বস্তির লোকেরা এনজয় করেনি, সেটা সেলিব্রিটিরা পিকনিকে নেচেছে, সেটা আমরা পিকনিকে নেচেছি, সেটা না। যদি আমায় বলো না, তুমি যদি শুধুমাত্র কি বলছো কোনো বসতির লোক বা বস্তির লোক বা যারা যদি তারাই বা এনজয় করে, তাতে ক্ষতিটা কি? না, আমি ক্লাসিফিকেশনটা তো আমরাই তৈরি করছি, মানে ইন্ডাস্ট্রি তৈরি করছে, যে একটা ক্লাস, মানে এই রকম গান ওই রকম গান। আমি বলছি যদি সেটাই হয়ে থাকে, যে মানুষের রুচি বদলেছে, মানুষ এখন অন্য রকম সিনেমা দেখতে চাইছে, মানুষ এখন সারা বিশ্বের মানুষের রুচি বদলাচ্ছে না, শুধু বাংলাতেই এরকম রুচি বদলে যাচ্ছে। সেখানেই প্রশ্ন, যে তাহলে এত বছর পর যখন একটা ইন্ডিপেন্ডেন্ট টিম, আমি বলছি তারা ইন্ডাস্ট্রির কেউ নয়, তারা গান একটা তৈরি করলো টুম্পা সোনা, সেটা হঠাৎ করে মারাত্মক একটা হিট হয়ে গেল, তাহলে সেটা মানুষ খাচ্ছে কেন? আমি তোমায় বলছি, টুম্পা সোনার হিসেবে যদি বলি, টুম্পা সোনা অফকোর্স ইজ অ্যান ওয়ান্ডারফুল সং। আমার মনে হয় ওয়ান্ডারফুল সং ইন দ্য সেন্স, যখন প্রথমত তার প্রথম লিটমাস টেস্ট হচ্ছে যখন সব মানুষ সেটাকে গ্রহণ করেছে। মানুষ যখন একটা জিনিস গ্রহণ করছে, সেটা নিয়ে যখন আলোচ্য বিষয় হচ্ছে, তার মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এবার টুম্পা সোনার মতন আর একটা যদি গান করা হয়, সেটাতে ব্যাপার না থাকতেও পারে, হ্যাঁ, কিন্তু টুম্পা সোনার মধ্যে একটা ব্যাপার আছে। বা তারপরে মালতী মাসি বলো, যেভাবে সেটা টুম্পা সোনা নয়, না কখনো নয়, একদমই তাই। এবার এইটাই প্রবলেমটা, যে একটা ধরন কখনো হয় না, সেইটা ব্যক্তিগতভাবে সেইটা কিন্তু হিট। টুম্পা সোনা, তারপরে কি মাসি পিসি, সেগুলো অনেক নিচে, সে হতে পারে একটা কিছু, মানে ধরো আমি যেরকম কোকাকোলা করেছি, আমি আরো গানও করেছি, কিন্তু সেই গান আমি যদি তোমায় বলি, শোনো না, আমি করেছিলাম একটা মধুবালা বলে গান, সেটা তো কোকাকোলা নয়, ঠিক, সেটা কোকাকোলা নয়। ইভেন আমি যদি তোমায় বলি লাভ এরিয়া, সেটাও খোকা বাবু বা কোকাকোলা বা প্যারেলাল নয়, যেটা নয় সেটা নয়, ঠিক তাই। এবার ব্যাপারটা হচ্ছে, টুম্পা সোনা এমন সময় একটা বেরিয়েছে, তখন মানুষ সবাই ডিপ্রেস ছিল কোভিড নিয়ে, আর এই যে গ্যাপ, সারা শহরে আর বিরিয়ানি বন্ধ হয়ে গেছে পাওয়া, ঠিক ঠিক, সেখানে যদি একটা 80 টাকার বিরিয়ানিও যদি আসে, আমি টুম্পা সোনাকে একদম সেটা বলছি না, কিন্তু আমি এক্সাম্পলটা বলছি, সেখানে সেটা একটু গ্রহণযোগ্য হয়, সেটা একটা পার্ট ইন দ্যাট। বাট টুম্পা সোনা যে জায়গাটাতে গেছে, সেটা শুধু ওই জিনিসটা নয়, তার মধ্যে একটা ডেফিনেটলি তার মধ্যে একটা বীজ আছে, তার মধ্যে একটা ব্যাপার আছে, যেটা মানুষকে ভালো লাগাতে পেরেছে। সেখানে যদি একটা জাস্ট একটা নাচের গান হতো, যেটা টুম্পা সোনা বা ওই ধরনের শুধু গান হতো, সেটা টুম্পা সোনার জায়গা যেত না। সো আমার বলার জিনিসটা হচ্ছে যে এই ধরন ওই ধরনটা আমরা দেখি, জানো তো, মানে আমি এক্সাম্পল তোমায় বলছি, যখন চিকনি চামেলি শ্রেয়া ঘোষাল গায়, তখন আমাদের আরে বাবা, শ্রেয়া ঘোষাল চিকনি চামেলি গেছে, দেখ, যে এটা গাইতে পারে সে ওটাও গেছে, মানে একটা মেলোডি সিঙ্গার একটা আইটেম গান গেয়ে দিয়েছে। এই ভাবনাটা অডিয়েন্স ভাবতে পারে, তারা সেলিব্রেট করবে কীরকমভাবে, তারা অবাক হবে কীরকমভাবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাই জন্যই তারা অডিয়েন্স বা তারা শ্রোতা, হ্যাঁ, লিসনার্স। কিন্তু যারা ক্রিয়েটিভ জগতে আছে, তারা যদি অবাক হয়ে কথা বলতে আরম্ভ করে এরকম যেটা বলে, তাদের কোথাও একটা না, কি বলবো, তারা ফিলটা করতে পারে না জিনিসটা, যে একটা আর্টিস্টের প্রধান তার ভার্চিউ হচ্ছে ডাইনামিক বা তার ভার্সিট্যালিটি।
আর্টিস্ট মানেই সে ভার্সেটাইল। একদমই তাই। আর্টিস্ট মানে এই নয় যে সে শুধু কান্নার অভিনয় করতে পারে। আর্টিস্ট মানে যখন কান্নার সিন দেবে সে কাঁদতে যেরকম ভালো করে পারে, তাকে লাফানোর সিন দেওয়া হবে সে লাফাতেও সেরকম ভালো করে পারে। মানে জেনারেলি আমি বলছি, এবার কারোর কিছু হতেই পারে যে এটা পারে না পারে, হতেই পারে, তার সীমা একটা থাকে, হতে পারে। কিন্তু এই যে একটা ভাবো না, আমাদের পুরোনো দিনেই তো আছে, আর.ডি. বর্মন কি শুধু মেলোডি গান করেছে না? নাচের গান করলে মেলোডি করতে পারিনি? আশাজি লতাজিকে দিয়ে গাওয়াইনি? তো গুলজার সাহেব, জাভেদ আখতারজি সবাই লিখতে পারে, প্রীতম পারে, বিশাল শেখর পারে, অমিত ত্রিবেদী পারে, ইত্যাদি ইত্যাদি সবাই পারে। এখানেও বাপি লাহিড়ী দিয়েছে, সেটাই জিৎ গাঙ্গুলি দিয়েছে, আমি দিয়েছি মানে শুধু একটা করে ফেলা নয়, সেটা মানুষের মনে রাখা, দিয়ে গেছো, মানে সেটা মানুষের মনে সেটা জায়গা করেছে। আজ 10 কোটি মানুষ যদি বাংলাতে বাস করে, বা যত কোটি মানুষ বাস করে, তার মধ্যে মেজরিটি মানুষ সেটাকে গ্রহণ করেছে। ঠিক কথা। আর মেজরিটি যদি নাও করতো তাতেও কোনো ব্যাপার ছিল না, এটা নাম্বার গেমও বলছি না, বাট সেটা গ্রহণ করে ভীষণ আঁকড়ে ধরে রেখেছে এখনো পর্যন্ত, টিল নাও। এক্স্যাক্টলি। তো সেটার একটা সেটা আমি যে বানাচ্ছে তার ক্ষমতা বলছি না, আমি সেই আর্টের ক্ষমতাটা বলছি। সেটা একটা ব্যাপার, অবশ্যই। সেই ব্যাপারটা যদি না থাকে একটা জিনিসের মধ্যে, তো সেটার এই হালতই হবে। ঠিক তাই, হালতটা এই জন্যই এখানে আমার প্রচণ্ড দুঃখ লাগে যে আর কি, তুমি দেখো না আজ কমার্শিয়াল ছবিতে যারা মিউজিক দিত, জিৎ গাঙ্গুলি, আমি প্রাইমারিলি আমি বলছি, যারা ম্যাটার করেছে, আমি আমার ঢাক পেটাই কি না পেটাই ডাজন্ট ম্যাটার, সেটা অডিয়েন্স বুঝবে, সেটা জানে। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, এতে আমার কিছু ইয়ের নেই, আমিও একটা পার্ট। আমি তো বলছি না আমি একা, জিৎ গাঙ্গুলি অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য পিপল যারা আছেন, আমি মিউজিকের জায়গা থেকে বলছি, যে মিউজিকটা খুব ম্যাটার করেছে মানুষের কাছে। রাতারাতি আমরা একজনই, সেদিনই একজন আমার বন্ধু, ফেলো মিউজিক ডিরেক্টর নীল বলছিল যে সামিদদা তুমি হচ্ছে লাস্ট অফ দ্য মিউজিক ডিরেক্টর যে স্টার, মানে সে তার ব্যক্তিগত মনে হলো, নীল জানে, যদি দেখে বুঝবে। এই কিছুদিন আগে একটা পার্টিতে আমাকে বলছিল নীল, এনিওয়ে আমি ওর থেকে একটা পয়েন্ট অফ ভিউ নিলাম। তো আমি জানি জিৎ ওয়াজ অলসো আ স্টার, আমিও আই গট দ্যাট লাভ ফ্রম পিপল। কেন আমার নামে শো হতো, শো বুক হতো, বক্স আর্টিস্ট হিসেবে বলা হতো। অতুল সরকার নামক একজন আমাদের ম্যানেজার ছিল, যে বুমাদাকেও ম্যানেজ করছে, আমাকেও ম্যানেজ করছে, শ্রাবন্তীকেও ম্যানেজ করছে, তথাকথিত যারা বক্স আর্টিস্ট তাদের ম্যানেজ করছে। তো ন্যাচারালি এটা তো কোনো কথা নয়। তো উই ওয়ার সেলিব্রেটেড লাইক দ্যাট। তো আমার বক্তব্য হচ্ছে যে যারা এরকম ছিল, শুধু তারাই বাংলার আজকের মেইন স্ট্রিম মিউজিকে তারা করে না, কিন্তু একদমই তাই, তাদের চান্স দেওয়া হয় না, তারা চান্স পায় না। কেননা তারা নাকি ফিল্ডিং খারাপ করতে পারে, নাকি তাদের আর কি, মানে তারা তো টাইম অ্যান্ড অ্যাগেন মানুষের কাছে প্রুভ করে গেছে। তো তার মানে এই যে যারা বানাচ্ছে বা যারা বেড়ে উঠছে, দ্য মেকার্স, হ্যাঁ, তাদের নিশ্চয়ই উদ্দেশ্যটা মানুষকে সার্ভ করা নয়। কেননা কাট্টু যদি বম্বেতে চলে যাও, প্রীতম আগে বা এরকম ভাবতে পারে যে ও বাবা সেটা তো তখনকার মিউজিক, জিৎ গাঙ্গুলি আর সমীদের মিউজিক, ওইসব কাকালা পাগলু, সেদিন দেখা হয়েছিল, ওইসব সেদিনকার। না না, আমি দর্শকের কথা বলছেন, বেচারা দর্শক কি করবে, দর্শক তো যা দেবে তাই নেবে, সেটাই তাদের কাছে পরিধি, সেটাই তাদের কাছে দুনিয়া। যারা মেকার্স তারা সেই আপব্রিঙ্গিং এ এর অ্যাসিস্ট্যান্ট ওটাই শিখছে, তার অ্যাসিস্ট্যান্ট তাই শিখছে, তার জুনিয়র সে ওটাই বেড়ে আসছে, হ্যাঁ, যে মাথা আছে। যারা ধরো তখন বানিয়েছিল, এখন তারা অন্য জগতে চলে গেছে, বা সেটাকে এখন মোটামুটি সেটাকে নিয়ে তারা করে খাচ্ছে, তারা এটা নিয়ে ভাবেই না। কিন্তু কাট্টু, আমি যেটা বলতে চাচ্ছিলাম, বম্বেতে প্রীতম আগেকার আজ থেকে ধুম মাচালে করেছিল বলে আজকে প্রীতম মিউজিক করছে না, দ্য লেটেস্ট মিউজিকগুলো করছে না বলিউডে, তা তো নয়। অ্যান্ড সেইভাবেই মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছে, প্রীতমও দিচ্ছে, বিশাল শেখরও দিচ্ছে, রেহমান দিচ্ছে তার মতন, সবাই তার মতন দিচ্ছে। আমি মিউজিক জগতের কথা বলছি, বাকি জগৎ তো ছেড়েই দাও।
তো এই যে ক্রিয়েটেড একটা এখানে মিথ যে এখন বাঙালিরা এরকম হয়ে গেছে অন্য ধরনের, এই যে অন্য ধরনের বাংলা ছবি নিয়ে আমরা এত বলি যে এখন তো বাংলা অন্য ধরনের ছবি হয়ে গেছে, হ্যাঁ আমি বাধ্য হচ্ছে এটা, মানে এটা হচ্ছে ভেতরের মানুষটা বলছে যেরকম, সেটাকে আমি ওপরে একটুখানি বেশি করে আমি তোমায় এক্সপ্রেশন বলছি, কিন্তু আমি ভেতরটা তো দেখতে পাই। তো সেখানে যে অন্য ধরনের হয়ে গেছে, অন্য ধরনের যেটা হয়েছে তার মানে সে একটা ধরনের থেকে অন্য হয়েছে, মানে দ্যাট ইজ কল্ড অ্যান অল্টারনেটিভ। অল্টারনেটিভ মিউজিক হয়, অল্টারনেটিভ ছবি হয়, হতেই পারে, সব রকম থাকবে, এনা প্ল্যাটার সব রকম থাকবে, জ্যাজ ফাঙ্ক এই ওই তাই, বাট দের ইজ সামথিং কল পপ কালচার, পপুলার কালচার। তো সেই ধরনটা যখন আমরা বলছি অন্য ধরনের বাংলা গান, অন্য ধরনের বাংলা ছবি, ধরনটা কি যে তাকে অন্য ধরন, অন্য ধরনটাই এখন ধরন হয়ে গেছে, বুঝতে পেরেছো? করতে করতে অন্য ধরনের আজকে যারা দর্শক তারা, আমি তাদেরকে আপিল করছি তোমার থ্রু দিয়ে, তুমি এইগুলো আমাকে পিন দিয়ে খোঁচালে বললে বেরোলো আজকে টক বকে। লেটস টক টুডে যে আপনারা বলুন, আপনারা চান, তা না তো বিনোদন আপনাদের কাছে পৌঁছবে না। এইখানে সাউথ ক্যালকাটাতেই এটা সীমাবদ্ধ হয়ে থাকবে। সাউথ ক্যালকাটার মানুষরা ভাবেন, ওনারাই কনজিউম করেন, ওনারাই বিচার করেন, ওনারাই এটাকে নিয়ে বার করে, আর ওনারাই এটা নিয়ে খুশি থাকেন, আর ওনারাই নেক্সট জেনারেশনকে তৈরিও করছে এরকমভাবে। তো ওনারা জানেন সেটা, তো সেটাই যদি এখন মেন স্ট্রিমের ধরন হয়, বাংলা কিন্তু বিনোদন কিন্তু শুধুই একটা মজা করা নয় মানুষের কাছে, বিনোদন কিন্তু একটা সমাজকে পুষ্টি দেয়, তার মানসিকভাবে পুষ্টি দেয়, তার সোলকে একটা বাত দেয়, প্রত্যেকটা বিনোদন। আজও যদি চার্লি চ্যাপলিন দেখি, একটা মানুষ হাসে সেটা নিয়ে, কিছু সময় কাটায়। আজ যদি কুছ কুছ হোতা হ্যায় দেখি, কি শাহরুখ খান, আচ্ছা বলো তো শাহরুখ খান কি অভিনয় করতে জানে না বলে উনি এরকম করে? এটা কেন এখানে আমি এটা শুধুমাত্র বাংলাতে, কোন ভাষায় বুঝবে বাঙালিরা যারা এখানে ক্রিয়েট করছে? আমি তো ধরেই নি, মানে সেই সময় যারা স্টার ছিল, আজকে দেব, আমি যদি সবার প্রথমে দেবকেই ধরি কারণ সব থেকে বেশি কাজ এখন দেব করছে, তো দেব সেই সময় নেচেছিল, এখন তো তারও ধরন পাল্টেছে, সে কি নিজেকে পাল্টাতে পারেনি, বা নাকি জুচ্ছই হতে পারছে না, নাকি বসে আছে? সে নিজের প্ল্যাটফর্ম নিজে তৈরি করেছে, যে আমি যা দেখাবো সেটা লোকে দেখবে, একদম, কারণ আমি যেভাবে দেখাতে চলেছি। একদম একদম, যে যার ইচ্ছে। ধরুন দেখো, আমিও কালকে একটা রক মিউজিক বার করবো, আমি আগেও রক ব্যান্ডে করেছি, এখনো আমার আগামীতে আমি কয়েকটা রক সংস করছি, আমি একটা ব্যান্ড ফর্ম করছি, তো সেখানে আমি আমার রক সংস, ইন্ডিপেন্ডেন্ট সংস করছি। আমি তো নিশ্চয়ই আমার আপব্রিঙ্গিং শুধু প্যারেলাল করে নয়, হ্যাঁ, আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে সে আমার, এটা তো ভালো, আমার প্রচন্ড ভালো লাগা, আমার ভেতর থেকে বেরোনো, আমার ইচ্ছে থেকে বেরোনো, অ্যান্ড আই স্ট্যান্ড বাই ইট। বা কোকা কোলা বা যা বলো, বা খোকা বাবু বা যেটা, কিন্তু এটাই শুধু আমি নয়, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি সেই রকমই এক ঝাঁক ইচ্ছে ডানারও সঙ্গে ছিলাম, ভালোবাসা মানে আর্চিস গ্যালারির সঙ্গেও ছিলাম, বা কালও যেটা করব, হয়তো অনেক রকমের গান করব, যেটা হয়তো সেটা কেউ বাধা দিচ্ছে না কোনো আর্টিস্টকে, যেটা ইচ্ছে সে করতে পারে, ইটস অ্যান আর্টিস্টিক এক্সপ্রেশন, তোমার যেটা এক্সপ্রেস সেটা করো। বাট বাকি মেন স্ট্রিমটাকে ছিপি বন্ধ করে দেওয়া হচ্ছে কিরকম আমার মনে হচ্ছে, জানো তো, বাংলার মানুষের জন্য জল, ওয়াটার সাপ্লাইকে বন্ধ করে দেওয়া যেরকম না, একদম সেই রকম, সেইটার মতন লাগছে, যে বাকি কোল্ড ড্রিঙ্ক এই ওই তাই সব হোক, ঠিক, ডেফিনেটলি সবাই সব রকম কনজিউম করুক, সেটা তাদের রাইট, আর্টিস্টদেরও রাইট, যারা ক্রিয়েটার্স তাদের রাইট, অ্যান্ড যারা টেকার্স তাদেরও রাইট, একদম সব ধরন ইজ ওয়েলকাম। বাট একটা যেটা মেন স্ট্রিম ধরন আছে, তারা তো মেন স্ট্রিম বলে কথাটা আসতো না, পপুলার ধরনটা যেটা আছে, সেটা একটা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখে, একটা সমাজকে বাঁচিয়ে রাখে। সমীর দা, আবহাওয়াটা একটু গরম হয়ে গেছে, আচ্ছা, মানে ভীষণ গরম হয়ে গেছে, তো তোমাকে পেয়েছি যখন, তোমার একটা ফ্লপ গান শুনিয়েই দাও। ফ্লপ গান? হ্যাঁ, ঠিক আছে, তারপর আবার আলোচনায় ফিরবো।
ফ্লপ গান একটা শোনো। ফাইনালি সামনাসামনি, সত্যি- আমি অনেকবার শুনেছি তোমার সামনাসামনি গান। এটা আমার তখন কি বলতো সেই সময়টা, গানটার পেছনে যে কাহিনীটা সেটা বলছি। তখন একটা সময় ছিল যখন আমি তো রক ঘরানা থেকে এসেছি, অথচ বাংলা ছবিতে মিউজিক দিচ্ছি, কেননা বাংলার জনতা, বাংলার শ্রোতা, তাদের সঙ্গে কানেক্ট করার জন্য বিভিন্ন গ্রামগঞ্জ, তাদের সঙ্গে কানেক্ট করা হয়নি আমার পরশপাথরের জার্নিতে, ঠিক, বা অন্য রক ব্যান্ডেতে। আমি যখন ইংলিশ রক ব্যান্ডেও গান বাজনা করতাম, হিপ পকেট বলে একটা ব্যান্ড ছিল আমার, তো সেখানে সেই রকম আমি অন্য রকম মানুষদের সঙ্গে আমি কেটার করেছি, তাদের সঙ্গে আমার গান বাজনা সার্ভ করেছি বা শেয়ার করেছি, কিন্তু আমার কখনো ওটা করা হয়নি। তো সেই জন্যে আমার পদক্ষেপ বাংলা ছবিতে মিউজিক দেওয়ার। অ্যান্ড সেখানে আমি এইরকম গান লিখতে আমি তখনও অভ্যস্ত ছিলাম না। তো আমি কি করতাম, ডামি লিরিক্স করে শ্রীকান্ত মোহতা বা ভেঙ্কটেশ ফিল্মস তারা যখন গান চাইতেন বা চাইতো, আমার বন্ধু বান্ধব হয়, ওরা খুবই বন্ধু ছিল, আছে, তো তাদের কাছে এইরকম ডামি লিরিক্স নিয়ে যেতাম। কিন্তু শ্রীকান্তের মধ্যে ওই সেই দর্শনটা ছিল, দ্যাট সাইডটা ছিল, দ্যাট ফার সাইডটা ছিল বা ফোর সাইডটা ছিল, যেটা কেউ বলতো যে না 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 ডামি নয়, এটা লেখাতে হবে না, এটাই থাকবে, এটাই তোর ফ্রেশ আছে। তো সেই একটা গান করছি। প্রথম দিকের আমার একটা লাভ সং, মানে জাস্ট একটা বড় পর্দার জন্য লাভ সং করা, লেখা, সুর তো করেইছি। পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুলতা জানে না, কে যেন ডেকে কানে বলে যে বারে বার। ক্যামেরার ওপারে যারা আছে জয়েন। মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা, মনে মনে আজ কেন জেগেছে ব্যথা, গানে গানে নেই যে সুর, না কোনো কথা, প্রাণে প্রাণে রামধনু কেন যে আঁকা, পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুলতা জানে না, কে যেন ডেকে কানে বলে যে বারে বার। यार चली प्यार हुआ है पहली पहली बार, यार चली प्यार हुआ है पहली पहली बार, चली प्यार। बाजे रे মনেতে বাজে গিটারের তারগুলো, কেন লাগে রে প্রাণেতে লাগে পুরনো সে গানগুলো, পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুলতা জানে না, কে যেন ডেকে কানে বলে যে বারে বার। यार चली प्यार हुआ है पहली पहली बार, यार चली प्यार हुआ है पहली पहली बार, चली प्यार।
It's only प्यार हुआ है पहली पहली बार It's only प्यार লিটারালি গুজবাম্পস দিচ্ছে, কারণ আমি তোমার কাছে মানে তোমার পাশে বসে গান আগেও শুনেছি, অনেকবার শুনেছি, কিন্তু কোথাও গিয়ে যে গানগুলো শুনে বড় হওয়া, যে গানগুলো শুনে সিনেমার প্রতি ভালোবাসা, সেই গানগুলো কোথাও হারিয়ে যাওয়ার পর তোমার কাছ থেকে সামনে থেকে শোনা মানে লিটারালি গুজবাম্পস দিচ্ছে। মানে আমি জিজ্ঞেস করবো যে এই যে পরপর এই গানগুলো যখন তৈরি হচ্ছে মানে একের পর এক হিট মানে দুর্দান্তভাবে, মানে সেই সময় তুমি নিজের প্রিপারেশন কিভাবে নিতে? মানে না একটা এক্সপেকটেশন হয় না, তুমি যখন মানে মানে একটা গান তৈরি করলে সেটা যখন ম্যাসিভ হিট করলো মানে তারপরেরটা হতে হবে তার থেকেও বেটার। সত্যি কথা বলবো তোমার, আমি কিছুদিন আগেই উর্বির সঙ্গে রাত্রির বেলা আমরা আলোচনা করছিলাম কিছু সময় নিয়ে, কিছু মেমোরিজ নিয়ে তো হয় কখনো কখনো। আমি পরশ পাথরের সময় বলছি, ইনফ্যাক্ট একটা কোন পডকাস্টে আমি দেখলাম, আমি পডকাস্টের নাম নিতে যদি পারি তাহলে নেব, না তো যদি না নিতে পারি আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের ইন্ডিপেন্ডেন্ট কাজ। ইনফ্যাক্ট সন্দেশ টিভির একটা পডকাস্টে যেখানে পৃথিবীর যে ভোকালিস্ট মেইন পৃথিবী ব্যান্ডটার যে কৌশিকের সঙ্গে একটা পডকাস্ট হচ্ছিল, তো সেখানে কৌশিক জাস্ট বলছিল একটা, কৌশিক আশুতোষ কলেজে পড়তো, ও ওখানে জেনারেল সেক্রেটারি বা একটা কালচারাল সেক্রেটারি ছিল, আর সেই সময় পরশ পাথরকে আনে, পরশ পাথর তখন কাল্ট, মানে ও এক্স্যাক্টলি এই জিনিসটা বলছিল, পরশ পাথর তখন কাল্ট, হলেতে নিঃশ্বাস ফেলার জায়গা নেই, পরশ পাথর বিশাল ব্যাপার। সেইটা তাকে অনুপ্রাণিত করেছিল, সেইটা তাকে উৎসাহ জাগিয়েছিল, বা সেইটাই তাকে দিশা দিয়েছিল যে বাংলা ব্যান্ড করব। সো এটা আমি তার ওই পডকাস্ট থেকে জানলাম, আমি তো জানি না, মানে আমার জানা সম্ভব নয়। আমরা 5-6 জন বন্ধু খুবই সাধারণ ম্যাটাডোরের ওপর চেপে গিয়ে গান বাজনা করে, নিশ্চয়ই আমরা কলেজে খুব ভালোবাসা পেতাম, সব জায়গায় যেখানে শো করতাম অটোগ্রাফ দিতাম, ছোট বয়সে অটোগ্রাফ, তখন তো আর সেলফি তোলা ছিল না, সেসব হতো। তো আমি সেটাই উর্বিকে বলছিলাম যে আমার পার্টনার ইন ক্রাইম ইন এভরিথিং, তাকে বলছিলাম জানো তো মানে তখন না আমরা বুঝতেই পারতাম না যে আমরা এরকম একটা এই যে জিনিসটা এরকম ঘটছে, মানে সবাইকে ইন্সপায়ার করছো। হ্যাঁ, সবাই আনন্দিত হচ্ছে, ইন্সপায়ার করছি, আমাদের কাছে ওটা খুব মজা, একটা খুবই সাধারণ ব্যাপার। প্রোগ্রামে যখন পরশ পাথর পারফর্ম করতো, এক্স্যাক্টলি মানে সব কলেজ প্রোগ্রামস বলো, আমরা বাংলাদেশে গিয়ে উই ওয়ার দ্য ফার্স্ট ব্যান্ড টু গো আউট অ্যান্ড রেকর্ড অ্যান অ্যালবাম উইথ অঞ্জন দত্ত, পরশ পাথর প্রিয় বন্ধু। এই যে এত কিছু ঘটছে, 1 মাস আমরা বাংলাদেশে আছি, আমাদের সরকার থেকে ওখানে রেখেছিল, হোটেলে আছি, বিশাল ব্যাপার, হয়তো বিশাল। আমরা এখন যেরকম জিনিসটাকে এত ফ্যানিং হয়ে জিনিসগুলো একটু হলে টুং হলে টা হয় না, তখন আমরা ওরকম ভাবে, তুমি বলছিলে না যখন ঘটছে তুমি কি প্রিপেয়ার করছিলে, আমরা খুব লেট ব্যাক ছিলাম, আর আজও আমি সেই লেট ব্যাকই আছি, খুবই সাধারণ, মানে আমি বলছি না লাইফস্টাইল হিসেবে ওটাকে গায়ে মাখি না, সত্যি গায়ে মাখি না, মানে যে দেখো আমি কত বড় স্টার, আমি কীরকমভাবে এখন ফেসবুক লাইভ করব, আমি কি জামা কাপড় পরবো, আমি কীরকম কথাবার্তা বলবো, আমি দেখি আজকালকার দিনে যেরকম হয়, হতেই পারে সেটা তার ব্যক্তিগত, আমি সেটাকে সমালোচনা করছি না, বাট সেটা এখনকার ধরন টু টেক আপ দ্যাট, আচ্ছা তাহলে আমি এটা হিট করেছি, তাহলে এবার নাও নেক্সট মুভটা কি, হ্যাঁ এটা বেড়ে এরকম ছক্কসে নিয়ে আমি একটা ম্যানেজারের সঙ্গে এরকম বলে নিয়ে এটা আমার ডিল, এরকম আমরা অত প্রো ছিলাম না সত্যি কথা বলতে, ওই একটুখানি গুপি গাইন বাঘা বাহিনীর মতন ছিলাম আমরা, যে রাজামশাই যদি গান বাজনা করে একটু মানুষকে খুশি করতে পারতাম। এই কথা তো তুমি আগেরবারও বলেছিলে, ঠিক এইভাবেই বলেছি। এটা আমাকে ছোটবেলায় নাড়িয়েছিল যখন দেখেছিলাম গুপি গাইন বাঘা বাইন, তো সেটাই ভেতরে আছে, যে আজও সেটাই ভেতরে আছে, আর সেটাই আমাকে ছোট রেখেছে সব ক্ষেত্রে, সব দিক দিয়ে। তোমার উপর কোনো চাপ ছিল না সেইভাবে? এখনো নেই, খালি আমার দুঃখ থাকে মাঝে মাঝে মানুষকে, যখন মানুষের কাছে যাই আর তাদেরকে আমার দেওয়ার আছে বা দেওয়ার মাধ্যমগুলো সব বন্ধ হয়ে গেছে, মানে সেতুগুলো সব বন্ধ, সাঁকোগুলো সব বন্ধ। ওই যে তুমি ধরো
তো আমি মজা করেই বলছি। তুমি কি গ্রামের না তুমি ভাই শহরের? আমি তুমি কি সাধারণ না তুমি কি বুদ্ধিমতী? তুমি কি হাই ক্লাস না তুমি কি লো লো ক্লাস? ক্লাস। এটা তো আমি জিজ্ঞেস করছি না। না, তোমার ভালো লাগাটা আমার অবশ্যই ভালো লাগাচ্ছে, আমাকে পরিপূর্ণতা যোগাচ্ছে। আমি যখন একটা গান করেছিলাম বা করছি, বা আমি একটা ভেবে তো করেছিলাম একটা জিনিস, ইউহি কিছু পয়সা রোজগার করার জন্য শুধু করিনি, করেছি পয়সা রোজগার সেটা দিয়ে, কিন্তু সেটাই আমার প্রধান লক্ষ্য ছিল না, আজও সেটা নেই। এই যে প্রাপ্তিটা হচ্ছে তোমার থেকে, তুমি কোন জেনারেশনের আই ডোন্ট নো, তুমি কোথায় তোমার আপব্রিঙিং, তুমি মফস্বল থেকে বেড়ে উঠেছো না অজ পাড়াগাঁ থেকে তুমি এসেছো, নাকি তুমি একদম হার্ট অফ দ্য কালচার পার্ক স্ট্রিট ক্যামাক স্ট্রিট থেকে এসেছো, তুমি প্রেসিডেন্সি কলেজ থেকে পড়েছো না তুমি সেন্ট জেভিয়ার্স থেকে পড়েছো, না তুমি কোনো ছোট বিদ্যালয় থেকে পড়েছো, গ্রামের কোনো বিদ্যালয় থেকে পাশ করেছো, আমার এটা জানার কথাও না, আমার জানাতে কিছু এসেও যায় না। কিন্তু তোমার যে ভালো লাগাটা পিওর, সেটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। আর তোমার ভালো লাগাটা অতটাই ইম্পর্ট্যান্ট আমার কাছে, যত একজন শ্রমিক যে দিবারাত্রি শ্রম করে তাকে যদি আমি কোনো আনন্দ দিতে পারি, তাকে গুজ বাম্পস দিতে পারি, বা একটা দেশের প্রধানমন্ত্রী কি কোনো মন্ত্রী বা কোনো জাজ ব্যারিস্টার বা কোনো বিশাল বড় বিজনেসম্যান বা যে ক্ষেত্রে সে খুব, আমরা যেটাকে বড় মানুষ মনে করি, বড় লোক মনে করি, তাকে, সেও একটা মানুষ, একটা হার্ট, কিডনি, লিভার, দুটো কিডনি ওলা মানুষ, আর এও একটা মানুষ। তা আমার কাছে তার কাছে পৌঁছতে পেরেছি আর পৌঁছে থাকতে পেরেছে আমার কিছু চিন্তা ভাবনা ঘর থেকে, সেটা আমার কাছে বিরাট প্রাপ্তি, বিরাট বিরাট প্রাপ্তি। অ্যান্ড এটার জন্যে আমি চিরকৃতজ্ঞ তোমার কাছে, আমরা কৃতজ্ঞ ঈশ্বরের কাছে, যে আশপাশে আছেন তার কাছে, যারা আমার সঙ্গে যুক্ত ছিল সে সময়, তাদের সঙ্গে, সে সময়ের সঙ্গে, এটাই। আর এটাই আবার আমি চাই হোক, এটা হলে তবেই তো পৃথিবীতে কিছু থাকবে দেবার। ঠিক ঠিক। সুমিতদা, আবার ফিরে যাই, কারণ খুব আমি একটুখানি ভারী ভারী কথা বলে ফেলছি। না, অ্যাকচুয়ালি তোমার ভেতরে যেটা রয়েছে সেটা অনেকটা, মানে একটা কি বলবো আমি সেটাকে জানি না, মানে সেটার কি বিশেষণ হয় আমি সেটা জানি না, তবে সেটা আমার ভেতরেও চলছে। আমার এটা কোনো ব্যক্তিগত খিদে নয়, সত্যি কথা আমি তোমায় বলছি। খুব যদি আমি গুছিয়ে বলি, আমি বা আমরা কি করছি, আমরা কি পাচ্ছি, আমরা ইন্ডাস্ট্রি কি পাচ্ছি, সেটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্টই নয়। আমি তো নই, অবশ্যই আমরা ইম্পর্টেন্ট। আবার অ্যাট দ্য সেম টাইম আমি কন্ট্রাডিক্ট করে বলছি, অবশ্যই আমি একটা ইম্পর্টেন্ট, আমিও খেয়ে পড়ে বাঁচতে চাই, আমার ইন্ডাস্ট্রিও খেয়ে পড়ে বেঁচে বড় হোক, সেটা আমি চাই, যাতে তারা আবার কিছু দিতে পারে। কিন্তু আমার কাছে প্রধান লক্ষ্যটা হচ্ছে যারা নিচ্ছে, যারা নেবার, যারা বিনোদনকে নেয় বলে বিনোদন জগৎ বেঁচে থাকে, তাদের কি দিতে পারছি। ঠিক তাই, ঠিক। হ্যাঁ, সরি, তুমি বলো। না, খুব মানে তোমার কথাগুলো ভীষণ মানে রিলেট করতে পারছি, আরও সেই কারণেই তোমার সঙ্গে পডকাস্টে আসা, গল্প করা, মানে ইন্টারভিউয়ের থেকেও, কারণ তোমার সম্পর্কে আমরা সবাই জানি, তোমার আবার আসবো। তোমাকে কিন্তু আমি একটু নতুনভাবে জানলাম, যে তোমার মধ্যে একটা, কি বলবো, একটা দ্যাট ইজ আ ডেপথ ইন ইউ। তুমি সামনে বলে বলছি না, না তো অনেকের সঙ্গে এরকম কথা রিফ্লেক্ট করা যায় না, তার ভাইব্রেশনে বোঝা যায় যে সে রিফ্লেক্ট করছে জিনিসটাকে, সে নিচ্ছে না, সে জিনিসটাকে বড্ড বেশি ভাবছে, এরকম বোঝা যায়, বুঝেছো? তুমি যে সেটার সঙ্গে কানেক্ট করছো বলে আমার আরো উৎসাহ বাড়ছে এইসব কথা বলার, বা আমি আরো বলে ফেলছি, না অ্যাকচুয়ালি আমি আরো ওপেন আউট করতে পারছি, না অবশ্যই সেটাও আমি খুব কিন্তু ইমপ্রেসড। থ্যাংক ইউ সমিতদা। ব্যাপারটা সেটা না যে আমি লাকি যে আমি এমন একটা জেনারেশনে বড় হয়েছি সেখানে আমি একটা সাজানো থালি পেয়েছি, যেটা দেখে আমার মনে হয়েছে যে না, আমি অভিনয় করব, আমি সিনেমা করব, আমি অভিনয় করব, মানে যেখান থেকে প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যেই কিন্তু
ওই গানগুলো শুনেই কিন্তু প্রথমে মানে আর কি সেই পুলকটা জাগে আর কি, মানে যেটা থেকে শুরু হয় আর কি। তারপর তো মানে যে সেটাকে ফ্লারিশ করে করে বা যার মধ্যে রয়েছে সেই গোয়, যার মধ্যে থাকে না সেই গোয় না, সেটা পরের বিষয়। মানে এই বিষয়টা সেটা আমি কেন, আমার জেনারেশনে সবাই ভীষণভাবে রিলেট করে। আর আমার জেনারেশনে সবাই যখন আমরা একসঙ্গে হই, হ্যাঁ, তখনও কিন্তু এই গানগুলোই আমরা বাজাই। ধরো একসাথে রাত্রিবেলা, মানে এখন সবাই অফিস গোয়িং, হ্যাঁ, আমারই শুধু কাজ বাজ নেই, ক্যামেরার সামনে থাকি, পডকাস্ট করছি, অভিনয় করছি, আমি ফ্রিল্যান্সিং, আমার কাজ বাজ মানে আমি মানে সবার থেকে আলাদা। কিন্তু সবাই যখন আমরা এক জায়গায় হচ্ছি, বা যে কোনো বিয়ে বাড়ি হোক বা যে, এখনো কিন্তু ওই গানগুলোই বাজছে। মানে এখন কিন্তু আর সেই জন্য আমি অনেক বেশি রিলেট করতে পারছি। স্বরলিপি, আমি সেটাই তোমায় বলছি। একটা আমি একজন অ্যাওয়ার্ড খুব এখানে আমাদের তথাকথিত কলকাতায় বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড প্রমিনেন্ট একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, যারা অ্যাওয়ার্ড শোজগুলো হোস্ট মানে করে, মানে অর্গানাইজ করে অ্যান্ড সেগুলোকে ইভেন্টগুলো হ্যান্ডেল করে। তো তারা বলছিল যে সমিতদা এইরকম গান চাই, জানো তো, এমনি কথা হচ্ছিল, বিভিন্ন অ্যাওয়ার্ডস তো হয় আমাদের, ধরো শুরু হয় ফিল্মফেয়ার, এই ওই তাই যতগুলো অ্যাওয়ার্ড হয়, প্রত্যেকটা তুমি দেখো অ্যাওয়ার্ড শোজ, যতগুলো চ্যানেলের অ্যাওয়ার্ড শো প্লাস এই সব আনন্দলোক এই ওই তাই, প্রত্যেকটা অ্যাওয়ার্ড শোতে দেখো সমিতদা তোমার গান ছাড়া কিন্তু অ্যাওয়ার্ড শো গুলো কমপ্লিট হয় না। একদমই তাই। আমি সমস্ত চ্যানেলের কথা বলছি, শ্রাবন্তী আসুক কি দেব আসুক কি সোহাম আসুক কি কোয়েল আসুক, যে তোমার গান কিন্তু বাজবে। আজ অব্দি আমরা প্লে লিস্টটা চেঞ্জ করতে পারছি না, জানো তো, সেই আজ থেকে 12-15 বছর আগে যা করতাম এখনো করছি। এক্স্যাক্টলি তাই। এখন আমরা বিয়ে বাড়িতে নাচলে এইভাবেই, এই গানগুলোতেই নাচি, কারণ আর কোনো নতুন কিছু তৈরি হয়নি। তো যাই হোক, যেখানে আমি আবার ফিরে যাব, যে বাংলায় তখন প্রথম সম্ভবত সালটা 2011, হ্যাঁ 2011 না 2012 হবে, 2011-12 ওই সময় যখন প্রথমবার ঠিক হলো বাংলা 2 স্টার একসঙ্গে কাজ করবে, দেব আর জিৎ। মানে ওরা সাড়া পড়ে গেছিল যখন এই নিউজটা হয়েছিল, দেবজিৎ একই সঙ্গে একই মুভিতে, তখন তারা সত্যি মানে তারা তখন লিডিং পজিশন, হ্যাঁ দুজনেই মানে ভাবা যায় না, তখন আমরা বাংলাতে ভাবতেই পারিনি এরকম দুজন সুপারস্টার একসঙ্গে একটা ছবিতে থাকতে পারে। তখন সেই ছবির দায়িত্ব তুমি যখন পেলে, আমি দায়িত্ব পাইনি, এটা খুব মজার কথা, জানো তো। এই ছবিতে গান আগে থেকেই হয়ে গেছিল, জিৎ গানগুলো করেছিল। আমরা তখন অন্য ছবি করছিলাম ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে। তো তখন হঠাৎ একবার আমরা শ্রীকান্তের ঘরে ছিলাম ভেঙ্কটেশ ফিল্মসে, তো তখন হঠাৎ রাজ এসে ঢুকে বলল যে সামিতদা একটা ছোট্ট একটা পিস, তখন জিৎ বম্বেতেই থাকতো, একটা ছোট ব্যাকগ্রাউন্ডের পিস লাগবে, একটা 1 মিনিটের গান মতন লাগবে, মিনিট খানেকের, যেখানে তুমি একটুখানি গিটার ফিটার বাজিয়ে এরকম একটা মানে জিৎ আর কোয়েল একটা পার্টি সিনে যাবে, সেখানে পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা গান চলছে, মানে একটা পার্টিতে একটা গান চলছে, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডের, শুধু ব্যাকগ্রাউন্ডের একটা কী দেবো, তুমি একটা ছোট্ট একটা 1 মিনিটের মতন একটা, অলমোস্ট লাইক একটা গান, মানে কোনো অন্তরা ফন্তরা, মানে একটা ছোট্ট একটা মুখড়া টাইপ একটা কিছু, স্যাক্সোফোন বাজাচ্ছে একজন এরকম, তুমি চাইলে তুমিও গিটার বাজালে এরকম। না না না, আমি গিটার এরকম কোথাও পার্টিতে কোথাও গিটার বাজাচ্ছে ওরকম আমি থাকতে চাই না, সে কী গানটা লাগবে বলে দে, আমি একটা করে দেবো, একটা জাস্ট একটা রোম্যান্টিক টাইপ একটা গান হচ্ছে এরকম। তো আমি ওই জন্য একটা গান বানিয়েছিলাম, ইটস অনলি পিয়ার। আমি যেটা বলতে বলতে তোমাকে বলছিলাম, তো ইটস অনলি পিয়ারটা হয়, আর সেটা শুধু মোনালি গেছিল, একটা শুধু মুখড়াওয়ালা গানটা, দেখবে খুব ছোট গান, তারপরে গানটাকে বাড়ানো হয়, কারণ গানটা এত ভালো লেগে যায় সবার, ওটাতে একটা ব্যাকগ্রাউন্ড সং হিসেবে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ছিল, ধরো সেটাই মেন লাভ সং হয়ে যায়, সেটাও যেরকম হয়, তারপর প্যারে লালটাও সেরকম ভাবে হয়। আমি কিন্তু অফিসিয়ালি এই ছবির মিউজিক ডিরেক্টর ছিলাম না প্রথমে, আচ্ছা, এটা পরের দিকে সামাওটা হয়, ঘটে যায়, যেটা ঘটার না সেটা ঘটে। আমি তখন ওই প্যারেলাল গানটা বানিয়েছিলাম, শ্রীকান্ত বলেছিল একটা বাংলাতে একটা হিট গান বানাতো, মানে একটা বেরিয়ে যায় টাইপ। এই যে ওর চাহিদাটাও খুব অনেস্ট ছিল,
ঠিক তাই, মানে খুব চাইতো বাংলাকে কিছু দেওয়ার জন্য, একদমই একটা তাই। কিছু। সমস্ত নতুনত্ব কিন্তু ওখান থেকে তৈরি হ্যাঁ হয়েছে। একদম, সেটা অস্বীকার তো করার কোনো জায়গাই নেই। তো সেখান থেকে প্যারেলাল হয় অবশ্যই তখন। এনিওয়ে সেটা অন্য কথা, সেটা পরে বলবো। মানে বেসিক বক্তব্যটা হচ্ছে পেয়ারেলাল তখন তোমার ক্যারিয়ারে যা যা গান হয়ে এসছে সেখানের থেকে মানে অন্যরকম গান, মানে সেটা কিভাবে এলো? এটা খুব মুশকিল, জানো তো, আমি নিজেই ভাবি, মানে কি বলতো, পূর্বীও প্রত্যেকটা ভাবে গানের পেছনে একটা করে ব্যাক স্টোরি থাকে, যেমন তুমিও এটা বললে যে এইভাবে হয়েছে। মানে তখন কিভাবে এলো, ওই যে কেউ যদি আমার থেকে খুব দৃঢ়ভাবে চায় কিছু, বা কেউ বা কিছু সিচুয়েশন বা কিছু সময় যদি আমাকে নাড়া দেয় বা চায় আমার থেকে, তখন আমি কিছু করতে পারি না, কিছু একটা হয় ভেতরে, ওটা একটা ভ্যাকসিনের মতন ঢোকে। আর আমার যে জ্বরটা আসে, ফিভারটা আসে, সেটা হচ্ছে একটা গান হিসেবে আসে। এটাই আমি বলতে পারি, এটা কিন্তু সত্য কথা। এর বেশি আমার কিছু সত্যি জানা নেই। আমি কিন্তু ভেবে চিন্তে কিছু করি না, আমার কয়েক সেকেন্ড লাগে গান আসতে, যখন আসে। আর যখন আসে না, আসবে না। তো আমার এই পাত্রটা, দ্য ভেসেলটা, সেটাকে তৈরি রাখতে হয় যে কখন বৃষ্টি পড়বে। সে বৃষ্টি দু এক ফোঁটা যদি পড়ে, লোকে ভাবে আমি বানিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার পাত্রেতে কিছু বৃষ্টি পড়ে। হ্যাঁ, পাত্রটাকে আমাকে ঠিক করে মেরামত করে রাখতে হয় সারাক্ষণ, সেটা আমার বাজে প্রিপারেশন। আবদার করবো, তুমি শুনবে প্লিজ? নাও শুনতে পারি, না বলো। প্লিজ এরকম বলো না। দেখো দেখো, তোমাকে কখন কখন পাবো, কখন পাবো না, কোনো ঠিক নেই। আর তুমি যখন এসেছো, আমার মানে তুমি বলো আগে রাখবে, প্লিজ প্লিজ। আমি জানি রাখার মতন হলে নিশ্চয়ই রাখবো। পডকাস্টে গান হয় না, পডকাস্টে শুধুমাত্র বকবক হয়। পডকাস্টে আমি কি করলাম টিপিক্যাল টকবক তো পডকাস্ট তোমাদের নাম। হ্যাঁ টকবক নাম, কিন্তু সেখানে মানে তুমি আছো যখন, সেখানে তো গান হবেই। আচ্ছা, এরকম বলে একটা ফেলবো। পৃথিবীর একটা গান প্লিজ। পৃথিবীর প্যারেলাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। প্যারেলালের একটা মজা ছিল, জানো তো, প্যারেলালটা আমি করতাম প্রথমে তো ওরকম, এটা তো একটা গিটার বাজিয়ে গানের গান নয়। না হ্যাঁ, তো আমি কিন্তু মুজড়ো করে গানটাকে দেখাতাম। গানটা যখন আমি একটা বিক্রি করতে হতো একটা সার্টেন অ্যামাউন্ট, মানে কাউকে, যত একটা প্রডিউসার থাকে, একটা ডিরেক্টর থাকে, স্ক্র্যাচ লেভেল থেকে, স্ক্র্যাচ লেভেলে, তখন ওরকম অত বেরোয়নি যে স্ক্র্যাচ বানিয়ে দে, ওই ব্যাপারটা ছিল না। প্রথমে আমরা গিটারই গান শোনাতাম, তখন একটা সেটিং হতো এরকম। সময় সময় একটু পাল্টায় সব জিনিস। তো ওইখানে আমি কিন্তু মুজরা করে দেখাতাম, কারণ গানটা পুরো জিনিসটা বোঝাতে পারছি না, গানটা কীরকম আকারে যাবে সেটাও বোঝাতে পারবো না, গান গেয়ে বোঝাতে পারবো না, তাহলে কীরকমভাবে যে ওই গানটাকে নিয়ে এগোবে, যারা এগোবে তাদের কী কী করে বোঝাবো। তো আমি সেই মুজরা করতাম তখন গানটাকে নিয়ে। আর বহুদিন প্যারেলাল নিয়ে কিন্তু চলেছে। প্যারেলাল অনেকের পছন্দ হয়নি। না না, আমি বেরোনোর পরে বলছি না, বেরোনোর আগের কথা আমি বলছি। কাহিনীটা অনেক দিন ধরে চলেছে, তারপর আমি গাইছি, তোমরা, আমি অনুরোধটা ডেফিনেটলি রাখবো। কিন্তু বহুদিন চলেছে লড়াইটা। কেন, ওটা একটা কী বলবো বলো তো, বিশ্বাস কথা বলবো, একটা ফিলিং আমি বলবো, একটা দৃঢ় ফিলিং, যে জিনিসটা অটোমেটিকলি বেরিয়েছে আমার ভেতর থেকে, বা আমাদের ভেতর থেকে, বা যার ভেতর থেকে যখন বেরোয়, সেটা কিন্তু ওয়ার্ক করে। আর তুমি, তোমার যেরকম ইম্পর্টেন্ট ডিসিশনস ইন লাইফ, যখন যে আমি একেই বিয়ে করব, বা আমি এই লাইনেই যাব, এটা কিন্তু একটা ফিলিং ভেতরের, একটা অদ্ভুত ফিলিং, যেটার উপর আমরা সারা জীবনটাতে ঝাঁপিয়ে পড়ি। ঠিক তেমনি আমার কাছেও কয়েকটা গান বা কম্পোজিশনস ওরকম হয় যে আমি জানি না দিস উইল ওয়ার্ক অনলি। তো সেখানে যদি সবাই, সারা পৃথিবী এগেনস্টে থাকে, আমি সেটা নিয়ে লড়ে যাই। মানে সেই ফিলটা তোমার মধ্যে করে যে এটা কাজ করবে। হ্যাঁ, এটাতে কোনো, আমার কাছে কিন্তু এটা খুব একটা দেখি, হতেও পারে না হতে পারে, আমি একদম কোয়াইট শিওর থাকি তখন। মানে আমার ক্ষেত্রে প্রত্যেকবার শিওর হয়েছে। আর যেগুলো আমার কাছে ঘটেনি সেগুলোতেও আমি শিওর ছিলাম। যেরকম আমি যখন সারাক টুতে একটা মিউজিক করেছিলাম, হ্যাঁ, সেখানে ভাট সাহেবের খুব ভালো লাগছে গানটা, না, আমি কিন্তু বারবার বলতাম যে এই গানটা ওয়ার্ক করবে, আমার কিন্তু মনে হচ্ছে না। ওনার ভীষণ পছন্দ, ওনার এত অভিজ্ঞতা। ইনফ্যাক্ট উনি উর্বিকে বলতেন বা পূজাকে বলতেন, আরে মেক হিম আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারে না, আরে ইয়ে গানা চলেগাই। আমি বলতাম চলেগা, এটা মানুষ শুনবে? আমার কীরকম একটা ডাউট হতো। সেটা চলেনি, তো আমার সেটা বলতে কোনো ক্ষতি নেই, কোনো লজ্জা নেই।
কেননা আমি আমার ওইটুকুন ভেতরে একটা ফিলিং, আমি জানি বললে মনে হবে আমি সব জানতা, সেটা নয়, বাট একটা ফিলিংটা ট্রু আছে। সেটা আমার থেকে বেরোতে পারে, অন্য কারোর থেকে বেরোতে পারে, কিন্তু আমি কোথাও একটা আমি ফিলিংটা বুঝতে পারি যে জিনিসটা মানুষ ছুঁতে পারবে কি ছুঁতে পারবে না। তুমি স্টার কেন বলছি, অ্যাকচুয়ালি স্টার মানে এই জন্যই, কারণ এখন আমরা নিজেদের জন্য গান বানাই। আমি বলছি এখন ইন্ডাস্ট্রি নিজের জন্য গান বানায়, যে গানটা আমার শুনতে ভালো লাগছে, যে গানটা আমার উল্টো দিকের লোকটা শুনতে ভালো লাগছে, কিন্তু ক্যামেরার ওই পারে যারা রয়েছে তারা কতটা মানে বেশি দিন, মানে একটা গান হঠাৎ এলো, ভালো লাগলো, ভালোবাসলাম, দুদিন গুনগুন করলাম, তারপর চলে গেল, রিলস হলে রিলস করলাম ভালোভাবে, রিলে একটুখানি মার্কেটিং হয়ে গেল, সবাই রিল করলো, হ্যাঁ ব্যাস শেষ, সেই গানটা নিয়ে আর কোনো চর্চা নেই। কিন্তু বছরের পর বছর, মানে 10 বছর 15 বছর ধরে যে গানটাগুলো নিয়ে চর্চা হয়ে চলেছে, সেইটা আমি অন্যজনের জন্য বানিয়েছি, আমি তো নিজের জন্য গান বানাতে আসিনি। আমি তোমায় যেটা বলতে হ্যাঁ, যেটা কেন এই গানগুলো এলো, তো আমি এইরকম ঘরানা থেকে গান করতাম, ধরো এরকম ঘরানাতে ছিলাম। তো যখন আমি মানুষকে প্যারেলাল দিতে যাওয়ার আগে আমার একটা প্রেপারেশন ছিল। প্রেপারেশনটা কিন্তু মিউজিক্যালি নয়, প্রেপারেশন কিন্তু আমি লোকাল ট্রেনে উঠে, এটাই জানতে চাইছিলাম আমার কাছে, বাংলার অনেক জায়গায় আমি ভ্রমণ করতাম, এই কোনো এজেন্ডালেস, সিনেমা হলে ঢুকে যাচ্ছি, মানুষকে দেখছি, ভেন্ডার। কিন্তু তখন তো তুমি অলরেডি সবার কাছে ভীষণ পরিচিত। না, এটা তখনও আমার সেকেন্ড ইয়েটা হয়নি, সেকেন্ড মানে আমার অনেকগুলো ধরো অধ্যায় আছে, যেরকম সবাইকারই থাকে, আমার একদম ইউনিক কিছু, আমি দুটো পাই তুলে বসছি। হ্যাঁ, তো সেখানে ধরো আমি যখন পরশ পাথরে গান বাজনা করতাম, সেখানে শুধু কলেজ ক্রাউডের সঙ্গে আমাদের পরিচিতি ছিল। হ্যাঁ, আবার হিপ পকেটে যখন করতাম তখন আবার খুব একটা, যারা ইংরেজি গান বাজনা, হাই সোসাইটি, একদম অথেন্টিক রক, নন্দন বাগচি, অমিত দত্ত, টুকি, সুমিত রামচন্দ্রন, এরকম সব মিউজিশিয়ানস, খুব ভালো ভালো মিউজিশিয়ানস, তাদের সঙ্গে যুক্ত ছিলাম, একটা অন্য ওয়ার্ল্ড। যখন আমি ভাবলাম সাধারণ মানুষের সঙ্গে বা ধরে রাখো মাসের সঙ্গে কানেক্ট করবো, তখন আমাকে আমার ভেতরে যে জিনিসগুলো ছিল সেগুলোকে আনলার্ন করতে হয়েছে। আমাকে লার্ন কিচ্ছু করতে হয়নি, ঠিক। আমার মধ্যে যেগুলো ঢোকানো ছিল সেগুলোকে খালি করতে হয়েছে শুধু। সেই খালি করাটা খুব ইজি, আবার খুব একটা ইজি নয়। এটা একটা মারাত্মক একটা প্রসেসের কথা তুমি বলছো, মানে তুমি বলছো যে আমার ভেতরে অলরেডি যেটা রয়েছে সেটাকে বের করছি, মানে এটা শুনতেও সহজ লাগছে না, ঢোকাতে হয়নি কিচ্ছু, ঢোকাতে একটা খালি গ্লাস, খালি মাথা নিয়ে আমি তারপরে কিছু করতে পেরেছি। খালি হওয়াটা তো সহজ নয়, বরঞ্চ আরো কিছু শেখা সহজ আমার মনে হয়। তো যখন আমি ওই মানুষগুলোকে দেখলাম না, আমি যেটা বলছিলাম, মানুষগুলোকে যখন দেখতাম যে তারা বিনোদন কিরকম ভাবে পেতে পারে, আমি যদি তাদের কাছে এই গানগুলো আগে যেগুলো করলাম সেইগুলো সেই রকম রূপে যদি আমি করি, তাহলে তারা বোধহয় সেটাকে ছোঁবে না। সেটারই আত্মাকে যদি একটু অন্যরকম, অনেকটাই অন্যরকম, তাদের মতন তাদের ভাষায় করি, ভাষাটা হয়তো বাংলা, আমি হয়তো বাঙালি, কিন্তু তাদের মতনভাবে যদি করি তাহলে তারা হয়তো ছুঁতে পারে। তা তাদের ছুঁতে গেলে প্রথমত তাদের বুঝতে হবে, তো ঠিক সেই বোঝার চেষ্টাটা করতে চেয়েছিলাম, করেও ছিলাম, বুঝতে চেয়েছিলাম। তারপরে তার যে আউটকামটা সেটা হচ্ছে প্যারে লাল ধরো বা কোকা কোলা। ঠিক তাই না, তো ওটা তো আমার ভেতরে ছিল না, ওই ধরনটা আমার ভেতরে ছিল না। ভুলে যাচ্ছে সমিতদা, করে দিচ্ছি, সরি সরি। হ্যাঁ, গানটা এরকম, এখন মানে বাদ্যযন্ত্র ছাড়া গানটা খুব একটা দারুণ লাগবে না, তাও আমি করছি। না মানে সব সময়ের জন্য। আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে, আরে বাহ, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে। क्या बात।
চাং আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। আমার প্রেমের ফাঁদে ফেসে যাবে যে মাল রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। প্যারে লাল হায় হায় প্যারে লাল, হায় প্যারে লাল, হায় হায় প্যারে লাল। চল হটা 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 এসব আতেল কথা, শোন দিল কি রানী ডোন্ট বি ফানি আই এম ইয়োর রাজা। চল হটা 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 এসব আতেল কথা, শোন দিল কি রানী ডোন্ট বি ফানি আই এম ইয়োর রাজা। আমার রূপে নজর, যে আমার রূপে নজর বেশি দেবে রুপিয়ার চেয়ে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, প্যারে লাল রে, হায় প্যারে লাল রে, প্যারে লাল রে। সিটিটা বাজাতে পারি না, মানে সত্যি গানটা তারপর চায় অনেক দিকে ফোর ফোর এই নেশা 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 লেগেছে প্রেমের নেশা, তাই মজনু দেবে লেলাকে। শশা, হ্যাঁ ও বলেছে, আমি বলিনি কিন্তু। ভীষণ ইমোশনাল হয়ে যায় এই গানগুলো শুনলে, মানে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এখানে বসে বসে নাচছি, আমি জানি না কোন পডকাস্টে এভাবে গান হয়, কোন পডকাস্টে এরকম অ্যাঙ্কার বা হোস্ট লুইচার মতো নাচে আমি জানি না, বাট আমি নাচি। ভেরি গুড ভেরি গুড। না আমি ভীষণ ইমোশনাল হয়ে যাই, আবার তুমি যখন সামনে থাকো। এটা খুব ভালো লাগছে আমার, এরকম এরকম পডকাস্টটা আমার সত্যি ভালো লাগছে, কেননা তুমি খুব কানেক্টেড আছো যার সঙ্গে, যার সঙ্গে ধরো আজকের টকবকটা হচ্ছে, তার সঙ্গে কানেক্টেড না থেকে তুমি নিছক শুধু একটা ফরম্যাটের মধ্যে নেই, তুমি ফরম্যাটের বাইরে তুমি একদম উপস্থিত আছো, সেটা খুব বড় ব্যাপার। আর সেখানে তুমি আছো সব থেকে বড় ব্যাপার। আমি আমি আমার কিছু জানি না, আমি সেই উল্টো দিকে চেয়ারে তুমি বসে আছো। এবার আমি আবার আসি যে আড্ডার থেকে সারাক 2 হলো মহেশ ভাটের সাথে। এই গল্পটা শুনবো যে কিভাবে তোমার কাছে মহেশ ভাটের সাথে আলাপ হওয়া বা সেই প্রজেক্টটা করা, তার প্রিপারেশন। এই যে তোমায় বলছিলাম না 2013 থেকে একটা হঠাৎ ডিপ চলে যাচ্ছে ইন্ডাস্ট্রিটা, হঠাৎ আর দেখি গান বাজনা সেরকম চাহিদাটা একটু কমে যাচ্ছে ফ্রম দ্য প্রোডাকশন হাউসেস, ডিরেক্টরস, অন্য ধরনের ছবি খুব এসে গেছে। সে থাক, সে আগেও ছিল, নিশ্চয়ই থাকে, বারবার আমি বলছি। তো কোথাও একটা আমরা ব্র্যান্ডেড হয়ে যাচ্ছিলাম যে ও বাবা না 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 ওরা তো সেই প্যারেলাল মার্কা, পাগলু মার্কা, এরকম একটা বুঝতে পারছিলাম, না বললেও বোঝা যাচ্ছে মার্কা শব্দটা, এই মার্কাটা মানে আইটেম টাইপ, না 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 মানে একটু ভালো গান বাজনা হবে, এরকম একটা একটু ভালো গান বাজনা, ভালো ছবি, এটা বুঝতে পারছিলাম। তো এটা এসে গেছিল তখন অলরেডি প্রেভেলেন্ট এসে গেছে 2013-14। তো একটু কাজ আমার টিম ততক্ষণে ফুলে ফেঁপে বিশাল হয়ে গেছে আমার, যারা স্টুডিওতে কাজ করতো, আমার স্টুডিও আমি একটা জায়গা কিনে স্টুডিও করে সেখানে যতটা আমার পুঁজি ছিল অনেক ইনভেস্ট করে একটা করে নিয়েছি, কারণ তখন বাংলা ইন্ডাস্ট্রি সেই সময়, যে সময় আমাদের রমরম করে চলছে, অনেক কাজ হতো, অনেক কিছু হতো, ওই কাজটা একটু কমে যাচ্ছিল। তখন আমার যারা টিমের ইম্পর্টেন্ট মেম্বার্সরা ছিল তারা বলছিল যে কী হবে একটা, কি আলাম ওরকম কিছু নয়, কাজ একটু কম যাচ্ছিল। আলাম চিন্তা করো না, যদি আমরা ভালো কাজ করি, আজ বাংলার যারা তথাকথিত যদি প্রডিউসার্স অ্যান্ড ডিরেক্টরসরা সেটাকে যদি না বোঝে বা মানে বা সেটাকে উপযুক্ত, সেটাকে যদি রেসিপ্রোকেট নাও করে, ডোন্ট ওয়ারি, কোনো না কোনো দিন শাহরুখ খান ফোন করবে, তুমি কাজটা তোমরা করো, আমরা করি, কাজটা মন দিয়ে করি, যে কাজটাই করছি সেটা মন দিয়ে করি, একদিন শাহরুখ খানও ফোন করতে আমি লিখে দিচ্ছি। তখন কনফিডেন্সটাও ছিল আর ভেতর থেকে বেরিয়ে গেছিল কথাটা। তার বোধহয় মাসখানেকের মধ্যে হঠাৎ একটা আননোন নাম্বার, একটা আমাদের রাত্রিবেলা রেকর্ডিং চলছে সন্ধ্যের দিকে,
ফোন আসে, হ্যালো, ইজ দিস সৌমিদ মুখার্জি আই এম টকিং টু? এক্স্যাক্টলি এই টোনে, সৌমিদ মুখার্জি, আমাকে ও, সামিদ বলে সবাই। হ্যাঁ, মানে আমরা বাংলায় হ্যাঁ হ্যাঁ সামিদি হ্যাঁ, বলি। সামিদ বলি, হ্যাঁ সে ঠিক আছে। হুম। বললাম ইয়েস, হুজ দিস? তখন বলছে I am I'm called Mahesh Bhatt. I'm speaking from Mumbai. Am I speaking to Shomid Mukherjee? Yes, I am. ভেবেছি Mahesh Bhatt. আমি অতটাও নাও বলি, ভাবি না ওরকম কখনো। আমি অতটা, আমি একবার মানে অন্য মোডে ছিলাম তো একটু, মানে মাহেশ ভাট এরকম ভাবছি, প্রসেস হচ্ছে আমার। যে are you that famous music director, young music director who's rocked Bengal? Yes sir, but this I'm definitely a music director, but I'm not very young. এটা আমার মনে আছে বলেছিলাম। দেখি কথাগুলো মানে বেসিক্যালি ব্যাপারটা না না, হলো যে, তারপর থেকে প্লিজ কন্টিনিউ। বেসিক্যালি ব্যাপারটা না। তারপর উনি বললেন, মানে মানে এক্স্যাক্টলি ওটা মনে আছে, যেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো মনে থাকে আমার। তো হঠাৎ একটা আননোন নাম্বার থেকে উনি ফোন করেছিলেন। ফোন করে আমাকে বলে যে তুমি প্লিজ সামনের মাসের মধ্যে এই দিন তুমি 2 দিনের জন্য প্লিজ এসো, তোমার সঙ্গে আমার একটুখানি কথাবার্তা আমি বলবো, আমরা কথাবার্তা বলবো, হ্যাঁ একটুখানি কথাবার্তা বলবো। তো এই দিন তুমি যদি ফ্রি থাকো, এই দিন এসো, তুমি জুহুতে একটা হোটেলে উঠো, জুহুর কাছে আমার অফিস, তো ইট উইল বি কনভিনিয়েন্ট ফর ইউ। ঠিক আছে। তারপরে আবার উনি ফোন করেন, ওনার সেক্রেটারি ফোন করেন, করে ডেট ঠিক হয়। আমি 2 দিনের জন্য কথা বলতে চাই। প্রথমবার আমি মুম্বাই বা কোথাও, মুম্বাই তো আমি যেতামই গান বাজনা করতে, গান গাওয়াতে, কাজ করতে, রেকর্ডিংস করতে যেতাম। তো প্রথমবার আমি বিনা শো বা বিনা রেকর্ডিংয়ে আমি কোথাও একটা ট্রাভেল করছি, তখন আমার মনে ছিল। কেন অত বছর তখন আমার ক্যারিয়ার হয়ে গেছে, অ্যান্ড আই ওয়াজ কোয়াইট ওয়েল সেটেলড ইন কলকাতা। যেমনই হোক, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আই ওয়াজ সেটেলড। সেখানে হঠাৎ আমি একটা ফ্লাইট ধরে যাচ্ছি, এখানে আমার কোনো কাজ নেই। আমার ব্যাক অফ মাই মাইন্ড ছিল না আমি বেড়াতে যাচ্ছি, ভ্যাকেশনে যাচ্ছি, না আমি রেকর্ডিংয়ে যাচ্ছি, না শো করতে যাচ্ছি। এছাড়া আমি কখনো তো বেরোইনি, মানে এমনি বিনা অ্যাজেন্ডালেস কোনো একটু বেরোয়নি। তো এবার অ্যাজেন্ডালেস বেরোচ্ছে, একটা মিটিং করতে যাচ্ছে একজনের সঙ্গে, তাও মহেশ ভাট, আর 2 দিনের জন্যে বলেছেন উনি। তো আমি কোথাও একটা হোটেলে থাকবো, ওনার সঙ্গে দেখা করবো, এরকম আমার আগে কখনো এক্সপিরিয়েন্স হয়নি। ফার্স্ট টাইম আই মেট হিম ইন হিজ অফিস। গ্রেট মিটিং। উনি অনেক কিছু আমার সঙ্গে কথা বললেন, প্রশ্ন করেন। উনি ইজ এ ভেরি ডিপ পারসন, খুব ডেপথফুল একটা মানুষ। আমি তো এক্সপেক্টই করিনি এরকম। আমি আমাদের ইন্ডাস্ট্রিতে মানুষদের দেখেছি, তো আমি সমালোচনা করে বলছি না, এরকম মানুষ আমি দেখিনি, ভালো মন্দ যেরকমই হোক। যে উনি বললেন যে কোনো অসুবিধা হয়নি, ওই তাই বলে তারপর উনি অনেক কিছু আমার ইন্টারনাল প্রশ্ন করলেন, যে আমি কীরকমভাবে বেড়ে উঠেছি, কেন মিউজিকে এসেছি, কোনটা আমার ফেভারিট গান। কোনটা তোমার ফেভারিট গান ছিল? আমি একটু রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলাম বোধহয় তখন। রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত আমাকে খুব বেশিভাবে নাড়ায় গানের মধ্যে, তা সেটা বলেছিলাম তখন। তো সেই সব হলো টলো, আলোচনা হলো। তারপরে আমি কয়েকটা আমার কম্পোজিশন শোনালাম তখন, যেগুলো আমায় বলেছিলেন তোমার যদি কিছু কম্পোজিশন থাকে তুমি নিয়ে এসো। তো শোনালাম ওনার একটা কম্পোজিশনের অন্তরাটা দারুণ লাগলো সেদিনই ফার্স্ট মিটিংয়ে। সেটা কি রিলিজড গান ছিল কোনো? না না না, আনরিলিজড। আচ্ছা, আনরিলিজড, একদম এখন রিলিজড? এখন রিলিজড। এবার বল কোন গানটার কথা বলছো? একটা গান যেটা প্রথম শানুদা আর অনুরাধাজিকে দিয়ে গাওয়াই ওখানে। আচ্ছা আচ্ছা, ওই গানটা সিলেক্ট হয় ফর দ্য, আচ্ছা আচ্ছা। তো ওটা সিলেক্ট হবে বলে যায়নি, একটা গানের মধ্যে তুমি র্যান্ডমলি বললেন যে একটা তুমি গান মানে কি বানিয়েছো, তোমায় বলেছিলাম না তোমার কয়েকটা গান তুমি কিছু বানিয়েছো কি, মানে কিছু ভেবেছো, মানে উনি বলেছিলেন যে তুমি একটুখানি হিন্দি গান কয়েকটা ভেবো এরকম টাইপের। তা আমি লিখেও রেখেছিলাম আমার মতন ভাবে। তো ওনার খুব পছন্দ হয় অন্তরাটা। তারপরে উনি বলেন না, আবার আমায় কীরকম লাগছে উনি যখন ওনার এই এজে, তখন আমার একটা নির্দিষ্ট এজ ছিল, একটা
জাস্ট 40-এ পা দিয়েছি আমি তখন। তো হ্যাঁ। তখন তুমি না, আমি নিজে গোলাচ্ছি, তোমার তো দেখে কিছু মনেই হয় না। তুমি হ্যাঁ। বলছো তখন আমি 40-এ পা দিয়েছি। হ্যাঁ। কিভাবে এখন আমি যদিও বা maintain 30 করো? হয়ে গেছি, সেটা আলাদা। হ্যাঁ হ্যাঁ। তো 40-এ পা দিয়েছি, তখন আমার বললো যে আই ওয়াজ এক্স্যাক্টলি লাইক দিস ওয়েন আই ওয়াজ 40। আমি সেই আই ক্যান সি দ্যাট ফায়ার ইন ইউ। এনিওয়ে, অনেক অনেক কথা হয়, তারপর উনি আবার মিট করতে চান, দীর্ঘ আমরা অনেকগুলো মিটিং করি পরপর। যাই হোক, তো সেই দুদিনটা লাস্টে উনি তারপর আমায় অনেকগুলো কাজ দেন। লিটারালি আমাকে জামা কাপড় কিনতে হয়। আমি হোটেলে ছিলাম, হোটেল থেকে একটা পেইং গেস্টে যাই। মানে দুদিন থেকে 2.5-3 সেটা মাস কতদিনে? হয়ে গেছে আমি বাড়ি ফিরতে পারছি মানে না। দুদিন থেকে সেটা 2 মাস হয়ে গেছে? 2.5 মাস হয়ে গেছে। আমি বারবার টিকিট করছি আর ক্যান্সেল হচ্ছে, টিকিট করছি কিছুতেই বাড়ির লোককে সবাই মানে আমার যারা টিম ছিল কলকাতায়, যে কী হচ্ছে, মানে 2 দিনের জন্য বলে গিয়ে আজ আসছি না কেন। তো যাই হোক করে আমি 2.5 মাস বাদে বাড়ি ফিরলাম, প্রচুর কাজ করে তখন ফিরলাম। সো দ্যাটস হাউ ইট স্টার্টেড। অ্যান্ড ন্যাচারালি তারপরে এসেই প্যাকড মাই ব্যাগস অ্যান্ড ব্যাগেজেস ফর গুড বম্বেতে শিফট হতে হলো, কেন এত কাজ হয়ে গেছিলো তখন। দ্যাটস হাউ বম্বে তারপরে সেই জার্নি স্টার্টেড টিল দ্য টাইম কোভিডের পর। অনেক পরে আমার ফ্যামিলির কিছু ইস্যুসের জন্য আমার বাবা মার একমাত্র আমি ছেলে। তো বাবার বয়স হয়েছে, তো এখন বাবার পাশে থাকাটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। ভাটসাবও বলেন যে ইট ডাজন্ট ম্যাটার তুমি টলিগঞ্জে থাকো কি আন্ধেরিতে থাকো, তো কাজটা তোমার ঠিক ম্যাটার যাওয়া করবে। আসা করছে। এখন আমি কোথায় আছি, আর কোভিডের পরের জিনিসটা হয়ে গেছে যে কোথায় আমরা আছি ডাজন্ট ম্যাটার। মানে এখন গ্যাজেটস এর ব্যবহার আমরা এখন একদম। আমাদের একটা গান কেকের বাড়ির থেকে করেছিল, কেকের কথা বললে কিরকম মনে হয়, অনেক আমাদের স্মৃতি আছে একসঙ্গে। তো কেকের বাড়ি থেকে গাইছে, যে মিক্স করছে সে তার স্টুডিও থেকে করছে। আমরা তো কোভিডে বেরোতেও পাচ্ছি না, তা ওর মধ্যে একটা গান কমপ্লিট হয়ে গেল। ব্রিফ দিচ্ছে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে, আমি আমার বাড়ির স্টুডিও থেকে কাজ করছি, মানে বম্বেতে আমাদের আন্ধেরির। তো এইটা যখন হচ্ছে তখনই ওটা প্রমাণিত হয়ে গেল যে আমি যদি আজকে আন্ধেরিতে না থেকে টালিগঞ্জেও থাকি তাহলেও ঠিক আছে, বা আমি যদি লেক গার্ডেন্সে থাকি আমার যেখানে স্টুডিও সেটাও ঠিক আছে। ঠিক তাই। এবার আস্তে আস্তে তোমার পার্সোনাল লাইফে যাব। সেটা হচ্ছে তুমি পাওয়ার কাপল অ্যাওয়ার্ড পেলে, এমনি এমনি তো না, মানে তোমার কাছে সম্পর্ক কি? আমার কাছে সম্পর্ক হচ্ছে, দেখো, প্রথম হচ্ছে সম্পর্কতে ভালোবাসা অবভিয়াসলি, আর ভালোবাসা হচ্ছে যেখানে নিজেকে ভুলে যাওয়া যায়। খুব স্পষ্ট আমার কাছে। অ্যান্ড ভালোবাসা সেই জন্যই আমরা বলি উই ফল ইন লাভ, ভালোবাসায় পড়লাম, কারণ যেখানে নিজের আমিকে কম দেখা যায় সেখানে একটা স্পেস বানানো যায় আর একজনের জন্য। আমার মনে হয় যদি আমি পরিপূর্ণ হই তাহলে আমার ভালোবাসার দরকার হয় না, একটা কাপলের দরকার হয় না। যখন আমি অসম্পূর্ণ বা অসমাপ্তটা ভুল বললাম, অসম্পূর্ণ, তখন আমার মনে হয় একটা জায়গার দরকার হয়। আর সেই জায়গাটা যখন দিই কিছুদিন বাদে সেটা ভুলে যাই, তখন আবার আমার মনে করি যে আমি কোথায় গেলাম। এটা ভেরি হিউম্যান নেচার। সেটা যেটা যতক্ষণ না মনে হচ্ছে যে আমি কোথায় গেলাম, আমার কি হবে, আমি কি পেলাম, এইটা না মনে হওয়াটা হচ্ছে ভালোবাসাটা। যেই মনে হতে আরম্ভ করছে তখন সেই ভালোবাসাটা কোএক্সিস্ট কম করছে। আর তখন সম্পর্ক একটা ভালোবাসা থেকেই তো, যেটা মূল জিনিসটা ভালোবাসা থেকেই তো সম্পর্ক। আবার কাছে নিয়ে নিচ্ছি। তো আমার মনে হয় সেটাই সম্পর্কর মূল পিলার, ভালোবাসা। অ্যান্ড নিজেকে ভুলে যাওয়াটা, নিজে তো আমি তো আমার ইগো, শুধু ইগো কেন, আমি নিজেটা যেখানে দেখতে পাই না সেখানেই আছে শুধু প্রেম আর ভালোবাসা।
হ্যাঁ, এবার মেন থিং যেটা আমি আসি, কারণ আমরা আড্ডার শেষের দিকে চলে এসেছি, যেখানে আমি ভাট বকাগুলো শুরু করবো। সেটা সেটা হচ্ছে যে বাড়িতে ডেকেছিলে, নিজে রান্না করেছিলে, খাওয়াওনি, তারপরে ব্লগের পর ব্লগ দেখেছি যে তুমি কত ভালো রান্না করো, যে কবে খাবো, কি খেতে চাও সেটার উপর না তোমার 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 স্পেশালিটি আমার মনে আছে। আমার মনে হয় এই এখন আমি জানি না কবে তোমাদের ব্লগটা বেরোবে, সরি পডকাস্টটা বেরোবে, সরি। আমার মনে হয় এই একটা পুজোর যে মরশুমটা চলছে এখন, এত শোজগুলো আছে তো, তারপরেই তুমি চলে এসো। হ্যাঁ, আমি শুধু ওয়েট করবো কবে সমিতদা আমাকে ডাকবে, ডেকে রান্না করে খাওয়াবে। আমি খুব ভালো বিরিয়ানি করি, আমি জানি, আমি তোমার ব্লগ দেখেছি, আমি রেগুলারই দেখেছি যখন তোমরা ব্লগ করতে, তুমি কি রান্না করছো না করছো। হ্যাঁ, রান্না করতে ভালোবাসি, আর রান্না করলে অনেক ছড়াই। আমার মায়ের সঙ্গে অনেক ঝগড়াঝাঁটি হয়, কারণ আমি খুব পারফেকশনিস্ট হয়ে যাই। তখন আমি কি মোডে চলে যাই, আমি একটা শেফ আর আমার সব আশপাশে সবাই আমার অ্যাসিস্ট্যান্ট। তো সেটা তো বাকিরা তো ওরকমভাবে নেবে না, নেওয়ার কথা নয়। তো ওই জন্য সেখানে খুব বিশাল একটা কমোশন হয়, কিন্তু আলটিমেটলি রান্নাটা হয়। হ্যাঁ, রান্নাটা বেশ ভালো হয়, সেটা উর্বিদিকে দেখলে বোঝা যায়, বলেওছে যে তুমি কতটা ভালো রান্না করো। কিন্তু উর্বি যখন রান্না করে চুপচাপ শান্তভাবে করে, আর রান্নাটাও ভালো হয়। আমি করলে খুব অশান্তভাবে হয়, খুব অপরিষ্কার হয়, অশান্তি হয়, কিন্তু রান্নাটা ভালো হয়। আবার রান্নাটা খেতেও হবে গরম গরম, আমি যখন বানিয়েছি সেটাও আমার একটা প্রবলেম হয়, এক্ষুনি খেতে হবে, মানে তার ফ্লেভারটা চলে যাবে মনে হয়, এরকম একটা ব্যাপার হয়। আরেকটা কথা বলছি, তুমি খুব গুছানো, আমি জানি তুমি নিজেও খুব মানে সবকিছু গোছানো পছন্দ করো। তাছাড়াও বাড়ির মধ্যে তোমার কোন জিনিসটা সব থেকে মেসি বা মেস যাকে বলে, মানে মেসি? হ্যাঁ, মেসি আমার আলমারির মধ্যে মাঝে মাঝে জামা কাপড়গুলো একটু মেসি থাকে, মাঝে মাঝে। খুললে কি তুমি চাপা পড়ো? না, ওই রকম না, আমি এক্সট্রিম মেসি নয়, একদমই মেসি নয়, কিন্তু মাঝে মাঝে সবকিছুর মধ্যে, ধরো আমার স্টুডিওর ঘরটা যেটা, সেটা সবসময় মানে আমি ভালোবাসি, দেখতে ভালো লাগে, কারণ আমি ঢুকে যদি ফিলটা আমার ভালো না লাগে, অনেকে ভালোবাসে, অনেক ক্রিয়েটিভ মানুষ আমি দেখেছি যারা ভালো লাগে সব মেসি, যে সব দণ্ডমণ্ড হয়ে পড়ে আছে, ছড়ানো থাকবে, এখানেই পেন থাকবে, এখানেই রোটেশন স্ট্যান্ড থাকবে, এখানেই। আমি ওরকম নয়, আমার একটা জায়গায় ঢুকে আমার ভালো লাগতে হবে, সেখানে বসে আমি সারাদিন, আমার একটা গান বানানোর কথা, কিন্তু আমি সেখানে বসে সেই আলোটা দেখে যাচ্ছি সারাদিন, রোজ সেই আলোটা দেখি, কিন্তু সেটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছি, আর হচ্ছে দারুণ লাগছে, এইটা আমার ভালো লাগে। সেখানে যদি উল্টো পাল্টা জিনিস এদিক ওদিক থাকে, তখন আমার ওই সৌন্দর্যটা, আমি কিন্তু ওসিডি নেই আমার, যেটা উর্বির আছে একটু, বা আমার বাবারও আছে একটুখানি, কিন্তু আমার সেটা নেই, কিন্তু আমার সৌন্দর্যটা, আশপাশটা খুব ম্যাটার করে। সেটা আমার আর উর্বির দুজনেরই একই আছে। আমরা অনেক সময় ঘর সাজিয়ে দুজনে এরকম, ধরো তুমি একটা সোফাতে, আমি একটা সোফাতে বসে আমরা দুজন কথা বলছি ঘন্টার পর ঘন্টা, নিজেদেরই ঘর, অ্যাম্বিয়েন্সটা এনজয় করছি, নিজেদেরই অ্যাম্বিয়েন্স, বা নিজেদেরই গাড়ির মধ্যে বসে। আমি গাড়ি খুব ভালোবাসি, গাড়ির খুব শখ ছিল এক সময়, এখনো আছে। তো ওই গাড়ির মধ্যে বিভিন্ন লাইট বসে আমি সারাদিন অনেকক্ষণ, মানে অনেক ঘন্টা কাটাতে পারি আমি, পাগলের মতন। সেটা আমি পরে বুঝেছি, এটা খুব নর্মাল জিনিস নয়, কিন্তু এটা আমার ভালো লাগে। হ্যাঁ, নর্মাল জিনিস নয় না এটা, মানে শিল্পী মানুষ বলে কথা। মানে গাড়ির মধ্যে বসে আছি তো আছি, একটা ঘরের মধ্যে বসে আছি তো আছি, সিনেমার ডায়লগ মনে পড়ে, শিল্পী মানুষ বলে কথা। সেই এবার বলে তোমাদের দুজনের মধ্যে সব থেকে কি নিয়ে ঝগড়া হয়? মানে উর্বিদি তোমার কোন জিনিসটা দেখলেই রেগে যায়? আমি কথা বলি বেশি। আচ্ছা, মানে কখনো একটা বয়ে যাই কথা বলতে বলতে, হারিয়ে যাই এরকম কথা বলতে বলতে, প্রচন্ড রেগে যায়। আর আমি কখনো যদি এরকম মানে এই জ্ঞান টাইপস দিয়ে ফেলি, মানে হয়তো একটা জিনিসে আমার ভেতরটা ওরকমই বলে, আমি কিন্তু জ্ঞান দেওয়ার জন্য দিই না, একদমই ভালোবাসি না কাউকে জ্ঞান দিতে, বা এই জ্ঞান দেওয়াটা কি বলে আমি সেটাও বুঝি না। জ্ঞান দেওয়াটা প্রচলিত কথা বলে আমি বলছি, বুঝতে পারবে মানুষ। একটা জিনিস নিয়ে ধরো উর্বি আমি একটা কিছু জিজ্ঞেস করলো, ধরো আচ্ছা এটা কেন, আমি সঙ্গে সঙ্গে তার উৎসে চলে যাবো যে এই কথাটা এসেছে আসলে এখান থেকে, এই জন্যে দেখো মানুষ কি অদ্ভুত, এটাকে এরকমভাবে নেয়, ওরকম নেয়, আমি এরকম নিই, তুমি ওরকম নাও, তুমি ওখান থেকে, আমি এখান থেকে, মানে অনেক বলে ফেলবো। ও বলে থামো, হয়ে গেছে, শেষ,
ব্যাস আমি আর নিতে পারছি না। মানে একটা জায়গায় এসে ও কিন্তু অনেস্টলি বলে দেয়, রাগুক কি না রাগুক অনেস্টলি বলে দেয় আমি আর নিতে পারছি না, ব্যাস হয়ে গেছে, ব্যাস বুঝে গেছি, আর নয় এই থামাতে হয় আমাকে। ওইটাতেও ভীষণ রেগে যায়। আর ও আমার অভিভাবক হিসেবেও দেখে যে হয়তো মানুষ সেটাকে একটু অন্যরকমভাবে নেয়, সেটা হতে পারে, আমি সেটা অস্বীকার করি না, হয়তো মানুষ সেটাকে একটা অদ্ভুতভাবে নেবে, এরকম ছেলেটা এ কেন এরকম এত কথা বলে, অকারণে কেন বলছে, শিল্পী মানুষ বলে কথা। হ্যাঁ ওইটাই হয়তো। এইগুলো হচ্ছে শিল্পী বা যা বলো কুলফি শিল্পী যাই বলো, মানে সেটার এই সাইড এফেক্টগুলো এগুলো আমি বুঝি। আমি যে একদম বুঝি না তা না, আমি ব্রেকটা নিই, জানো তো, আমি বুঝতে পারছি, আমি বলেই যাচ্ছি একটা জিনিস নিয়ে। না আমি এরপর আরেকটা আড্ডা সেশন রাখবো, একদম নিখাত আড্ডা হবে, মানে একদমই এই আজকের মতো কোনো ইন্টারভিউ নয়, মানে সেখানে আরেকটা সেটআপ আমরা বানাবো যেখানে আমরা দুজনকে রাখতে পারবো, তোমাকে রুবিদিকে রাখবো, আমি একটা তো ঝগড়া তো আমি রাখবো প্রত্যেকবার, আমি প্রচন্ড বকুনি খাবো, এটা কেন বললে না, ও তো ওইটা বলো, ওইটা সেটেও কটমট করে তাকাবে আমাকে, পরেও আমাকে প্রচন্ড বকবে। না সিরিয়াসলি মিস করছি তোমাকে খুব, তুমি যদি এপিসোডটা দেখে থাকো। তো যাই হোক, আমরা আড্ডার একদম শেষ প্রান্তে, তুমি আমাদের দর্শক মানে টকবকের দর্শকদের কি বলবে? টকবকের দর্শককে বলবো যে টকবক করে তোমরা ফটো, যেরকম ভাবে এই টকবক আমাদের পডকাস্টটা আমার খুব ভালো লাগছে। দ্য এন্টায়ার টিমের সঙ্গে আমার দেখা হয়েছে, যারা পেছনে বিহাইন্ড টকবক আছে, তুমি তো সামনে আছোই, তোমাকে তো বললামই অনেকবার, সত্যি ভালো লেগেছে বলে বললাম, বলার জন্য বলিনি। পেছনে যারা আছেন, ডিরেক্টরস, সাউন্ড অডিও ডিপার্টমেন্ট থেকে প্রডিউসার্সরা যারা আছেন, খুব একটা আমি দেখেছি একটা ভালো ওরা টিম, একটা কিছু করতে চায়, একটা কিছু গড়তে চায়, তো সেটা আমার খুব ভালো লাগে। তোমরা প্লিজ সাপোর্ট করো এরকম প্রচেষ্টা। পডকাস্ট আমার জেনারেলি খুব ভালো লাগে, পডকাস্ট এই যে ফরম্যাটটা, হ্যাঁ আমার নিজের ইচ্ছে ছিল, এখনো আছে, হয়তো কোনোদিন তোমাদেরও ডাকতে পারি যখন আমি করবো, পডকাস্ট এক্সচেঞ্জ হবে তখন। তো বেসিক্যালি আমার যেটা বলার উদ্দেশ্যটা হচ্ছে পডকাস্টের ফরম্যাটটা আমার খুব ভালো লাগে, যেখানে একটা মানুষ ফ্রিলি তার ভেতরটা, ইন্টারভিউ বলতে আগে যেটা বলা হতো যে ইন্টারভিউ, দেখি একটু তোমার ইন্টারে কি আছে, তো সেইটা পডকাস্টে আরো রিল্যাক্সড ভাবে জিনিসটা হয়। ঠিক একটা প্রশ্ন উত্তরের ব্যাপার না, কোনো ফর্মাল নেই, কোনো ফরম্যাট নেই, একটা আড্ডা, স্পেশালি বাঙালিরা আড্ডা মারতে তো ভালোবাসেন, শুনতেও ভালোবাসে। আমার মনে হয় বাঙালিদের মধ্যেই পডকাস্ট জিনিসটা উইল ওয়ার্ক ভেরি ওয়েল, অ্যান্ড টকবক করে ফুটুক। মানে অন ক্যামেরা বলছি আমি, সমিত মুখার্জি, আমি জিৎ গাঙ্গুলি, মানে এই ঘরানাটাকে ভীষণ ভীষণ মিস করছি, আমি জানি আপনারাও মিস করছেন। আমি আর জিৎ আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমি জিতের হয়েই বলছি, আমরাও ততটাই মিস করছি তোমাদের কাছে পৌঁছানোর, মাঝখানের সাঁকোটাকে ঠিক করতে হবে। ঠিক আছে, মানে এই যে বলে না মানে সেই ঘন্টাটা বাঁধবে কে, আমার মনে হয় এই ঘন্টাটা আমরা তোমরা বাঁধতে পারবো না, এটা দর্শকরাই পারবে, কারণ দর্শকদের জন্যই আমরা সিনেমা বানাচ্ছি বা দর্শকের জন্যই গান তৈরি হচ্ছে, মানে সবটাই আমাদের জন্য না, দর্শকের জন্য। একদমই তাই। তো এই দায়িত্বটা তোমরাই নাও, আর এপিসোডটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করবেন। দেখতে থাকুন টকবক।